ওকে, আমরা ফার্স্ট ডিজাইনটা ওপেন করি, কপি করে নিয়ে আসি, তারপর ওপেন করি। আচ্ছা, ফটোশপটা ওপেন করে রান করলাম। রান করার পর ফাইলটাকে ওপেন করি। আচ্ছা, এই দাগগুলো সরানোর উপায় কি? কন্ট্রোল এইচ বা কন্ট্রোল সেমিকোলন। আচ্ছা, দিলাম, দেওয়ার পরে একটু বড় করেন। ওকে, বড় হয়ে যাওয়ার পরে কি করবেন? এটাকে জেপিজিতে সেভ করবেন। এই তো সিস্টেম, আমরা আগেও দেখছি। ওকে, সেভ করলাম। সেভ করার পরে কাজ কি? এটাকে টান দিয়ে ব্রাউজার ওপেন করা, তাই না? আচ্ছা, জুম করেন। জুম করে দেখবেন একটু বেশি জুম হয়ে গেছে। এবার কি করবেন? এখানে ক্লিক করে একটু জুম আউট করে নেন। ঠিক আছে না? ওকে, তারপর আমি কন্ট্রোল ধরে একটু স্ক্রল করে আর একটু জুম করি। হ্যাঁ, ঠিক আছে। এবার ধরে নেন আমাদের ওয়েবসাইটটা এরকম হবে, এখানে যেমন আছে। এবার যেটা করব সেটা হচ্ছে ফার্স্টে আমরা এখানে লিখি psd2html, ভিতরে index.html বানাই একটা। তারপর কি করব? style.css বানাবেন। এরপরে বুটস্ট্র্যাপটা ডাউনলোড করবেন। এরপরে না, মানে আগে থেকে ডাউনলোড করে রাখবেন আর কি, এটা হচ্ছে মেন বিষয়। আচ্ছা, ডাউনলোড করলাম। এর ভিতরে যে ফোল্ডারগুলো আছে আমরা সিম্পলি এগুলাকে টান দিয়ে কি করব? এখানে রেখে দিব। এখানে কিছু বিষয় আছে, আমাদেরকে আরো দুইটা ফাইল ডাউনলোড করতে হবে। একটার নাম হচ্ছে নরমালাইজ, কি নাম কি? normalize.css আর কি। এটা একটা সিএসএস ফাইল। এটা কি কাজে ব্যবহার করা হয়? এটা মূলত আমাদের সিএসএস মার্কআপ বা সিএসএস স্টাইলগুলোকে রিসেট করে আর কি। মানে হচ্ছে কিছু কিছু সিএসএস দেখবেন আপনি এই ব্রাউজারে কাজ করতেছে, ওই ব্রাউজারে কাজ করতেছে না। কিংবা কিছু কিছু জিনিস দেখবেন, যেমন একটু এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন। আমরা যখন আইএমজিটাকে ইউজ করি তখন যখন ফায়ারফক্সে ওপেন করে দেখবেন ঠিকঠাকই শো করে, কিন্তু যখন ওই আপনার ইন্টারনেট এক্সপ্লোরারে ওপেন করে দেখবেন চারপাশে একটা দাগ চলে আসে। এরকম অনেক কিছু আমাদের মাথায় থাকবে না যে এই জিনিস মিসিং হয়ে গেছে। এই ধরনের প্রবলেম সলভ করার জন্যই কি নরমালাইজ ইউজ। আরও কারণ আছে, একটু পড়েন। ইন মডার্ন HTML5 রেডি অল্টারনেটিভ টু CSS রিসেটস, সিএসএসটাকে রিসেট করার জন্য এটা ইউজ করা হয়। আচ্ছা, নরমালাইজ মেক্স ব্রাউজার্স রেন্ডার অল এলিমেন্টস মোর কনসিস্টেন্টলি অ্যান্ড ইন লাইন উইথ মডার্ন স্ট্যান্ডার্ডস। আচ্ছা, ইট প্রিসাইজলি টার্গেটস অনলি দ্য স্টাইলস দ্যাট নিড নর্মালাইজিং। মেইন কথা আর একটু ইজিভাবে বলি, আপনি যখন একটা পি ট্যাগ ইউজ করেন, যতটুকু হাইট পায় ফায়ারফক্সে, যতটুকু হাইট পায় ইন্টারনেট এক্সপ্লোরারে কি ততটুকু হাইট পায়? যদি হাইট পায়ও দেখবেন কি এক একবার ডিফল্ট জিনিস এক এক রকম শো করে। বিশেষ করে যখন আমরা ইনপুট ইউজ করি দেখবেন ক্রোমে একরকম শো করে, ফায়ারফক্সে আরেক রকম শো করে। এই শো করলে সমস্যা নাই, কিন্তু যদি মাঝে মধ্যে সমস্যা ফেস করি আমরা, সমস্যা না? আপনি ঠিকমতো ডিজাইন করলেন, ওই ব্রাউজারে গিয়ে ঠিকমতো হচ্ছে না। এই সমস্যাগুলো ওভারকাম করার জন্য কি আমরা নর্মালাইজ ইউজ করব। আচ্ছা, ডাউনলোডে ক্লিক করেন। বুটস্ট্র্যাপের মধ্যে দেওয়া আছে, আমরা তারপরেও ইউজ করব, মানে একটা গুড হ্যাবিট এটা ইউজ করা। ঠিক আছে? আচ্ছা, কপি করেন। কপি করে সিএসএস এর মধ্যে নরমালাইজটা তৈরি করেন আলাদা করে। মানে আমি বুঝাইতেছি, যদি নর্মাল বুটস্ট্র্যাপ আপনি ইউজ নাও করেন তাও নরমালাইজ ইউজ করবেন, বুটস্ট্র্যাপ ইউজ করলেও কি নরমালাইজ ইউজ করবেন।
আমরা ওটা করবো না, আমরা শুধু বুটস্ট্র্যাপই করবো। আচ্ছা, নরমালাইজটা কি করলাম, একটা normalize.css ফাইল বানাই ওটার মধ্যে পেস্ট করলাম কোডগুলোকে। সেকেন্ড আমাদের আরেকটা ফাইল লাগবে, ফাইলের নামটা হচ্ছে মডার্নাইজার। এটার কাজ কি? মডার্নাইজার জেস তো বুঝলাম, এটার কাজ কি? যে মডার্নাইজার.js ফাইলটা, এটার কাজটা কি কেউ জানেন? একটু খেয়াল করেন, দ্য ফিচার ডিটেকশন লাইব্রেরি ফর HTML5 CSS3। আচ্ছা, এটা মেইনলি বানানো হয়েছিল কি কারণে সেটা একটু বলি। এটা মেইনলি বানানো হয়েছিল HTML5 এর কিছু কিছু জিনিস আপনার ইতে কাজ করে না, ওই সব ব্রাউজারে কাজ করে না। CSS3 এর কিছু কিছু পার্ট আবার সব ব্রাউজারে কাজ করে না, ঠিক আছে? ব্রাউজার বাদ দেন, কিছু কিছু জিনিস কোথাওই কাজ করে না, বুঝতে পারছি? আবার অনেকগুলো দেখবেন কি সব জায়গাতেই কাজ করে, কিন্তু যখন মোবাইলে শো করবেন দেখবেন পারফেক্টলি ওটা কাজ, মানে ফিচারগুলো ইমপ্রুভ হইতেছে না, ব্যাপারটা এরকম। এখানে একটু পড়েন, মডার্নাইজার ইজ জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি দ্যাট ডিটেক্টস HTML5 and CSS3 features in the user's browser। ইউজারের ব্রাউজারের মধ্যে HTML5 এর যে ফিচারগুলো আর CSS3 এর যে ফিচারগুলো, এগুলো সে কি করে? ডিটেক্ট করে। Why use modernizer? Taking advantage of cool new web technology is great fun until you have to support browsers that lag behind. আচ্ছা, modernizer makes it easy for you to write conditional JavaScript and CSS to handle each situation whether a browser supports a feature or not। একটা ব্রাউজার একটা ফিচার সাপোর্ট করুক আর না করুক, সে কি করবে? হেল্প করবে এটাকে সাপোর্ট করানোর জন্য। বুঝাইতে পারছি? ওকে, তো এখানে দেখেন দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে। আরেকটা বিষয়, এখানে আরো অনেক লেখা আছে না, আপনারা কাইন্ডলি সবগুলো লেখা পড়বেন, একটু সময় নিয়ে সবগুলো লেখা পড়বেন, ডকুমেন্টেশনে যাবেন, রিসোর্সে যাবেন, নিউজে যাবেন, গিয়ে পড়বেন, যদিও আমি দেখাই দিছিলাম। আচ্ছা, আমরা কম্প্রেসটা ডাউনলোড করি। আসার পরে এখানে দেখেন আপনি কোন কোন ফিচারগুলো চাচ্ছেন কাজ করাইতে, ওগুলো সিলেক্ট করতে হয় এখান থেকে। আমরা কি কোনো কিছু বাদ রেখে দিব? টোগলে ক্লিক করেন, সব সিলেক্ট হয়ে গেছে। এখানে টোগলে ক্লিক করেন, সব সিলেক্ট হয়ে গেছে। এখানে টোগলে ক্লিক করেন, সব সিলেক্ট হয়ে গেছে, বুঝছে না? আচ্ছা, একটু খেয়াল করেন, মিডিয়া কোয়ারিজ, এটা সিলেক্ট হয় না, এটা সিলেক্ট করে নেবেন, বুঝতে পারছি? সিলেক্ট করে এবার জাস্ট জেনারেটে একটা ক্লিক করবেন। কোনটা? এটা 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 সিলেক্ট করলে এটা চলে যাবে, এটা সিলেক্ট করলে এটা চলে যাবে। সো আমাদের দরকার HTML5 শিফটটা, যাতে HTML5 এর ট্যাগগুলো ঠিক মতো কাজ করে। আচ্ছা, এবার জেনারেটে ক্লিক করেন। জেনারেটে ক্লিক করলে এখানে কোডগুলো জেনারেট হবে, দেখেন জেনারেট হয়ে গেছে, দেখতেছেন? আচ্ছা, কপি করেন, মানে পুরোটুকু সিলেক্ট করেন, সিলেক্ট করে কপি করেন। কপি করে জেএস ফোল্ডারের ভিতরে একটা নতুন ফাইল তৈরি করেন, modernizer.js, এর ভিতরে পেস্ট করে দেন, বুঝতে পারছি? বুটস্ট্র্যাপ ইউজ করলেও এটা ইউজ করবেন, নরমালাইজার আর মডার্নাইজার। বুটস্ট্র্যাপ ইউজ না করলেও কে দুটো ইউজ করবেন, মনে থাকবে? আচ্ছা, এখন চলে আসেন index.html আর style.css। এখানে ক্লিক করেন, ক্লিক করে সাপোজ আমরা যে ভুলটা করি, আমরা টোটাল ডিজাইনটা করে ফেলাইছি কিন্তু টাইটেল খালি, এটা আমরা মাঝে মধ্যেই করি, এটা করবেন না। টাইটেলটা অনেক ইম্পর্টেন্ট, মনে থাকবে? আচ্ছা, আমাদের ডিজাইনের নামটা কি? বাইসাইকেল। একটু দেখি, ইয়েবো বাইসাইকেল থিম লিখেন তাহলে ওইটাই, ইয়েবো বাইসাইকেল থিম। সাইকেল বানান, ঠিক আছে? ও সরি, বাইটা আই হবে, এটা সম্ভবত ওয়াই হবে নাকি, এরকমই তো। হ্যাঁ, ইয়েবো বাইসাইকেল থিম। আচ্ছা, এখন লিঙ্ক করেন। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, সিএসএস ফাইল কয়টা? এখানে কয়টা সিএসএস ফাইল? এখানে দুইটা, সরি তিনটা। একটা হচ্ছে নরমালাইজ, একটা হচ্ছে bootstrap.min.css, আর নাই, বাকি ওগুলো ডিলিট করে দিবেন। কয়টা রাখবেন? তিনটা, এই দুইটা আর কি
এটা, বাকিগুলো লাগবে না আমাদের আপাতত, মনে থাকবে? আচ্ছা, বাকিগুলো লাগবে না কেন? ওখানে কিছু ডিফল্ট স্টাইল ছিল যেগুলো দরকার নেই, আমরা তো নিজেরাই স্টাইল করতেছি, তাই না? আমরা তো ওদের সবুজ ওদের নীল ইউজ করবো না, আমাদের মতো করে স্টাইল করবো। ওকে, এখন যেহেতু 3টা সিএসএস ফাইল, style.css-টা সবার নিচে রাখবেন, মনে থাকবে? style.css-টা সবার নিচে রাখবেন। style.css এর ঠিক আগে নরমালাইজড ইউজ করবেন, আর তার আগে বুটস্ট্র্যাপটা থাকলে বুটস্ট্র্যাপটা ইউজ করবেন, bootstrap.main.css। আচ্ছা, এখানেও সিএসএস ফোল্ডার হবে, মনে থাকবে? কেন এরকম সিরিয়াল মেনটেন করতেছি কেন? আমরা তো এখানে স্টাইল করব, আমরা যদি এমন কিছু ইউজ করি যে ক্লাসটা এখানেও আছে, তাহলে যাতে ওটা রিপ্লেস হয়ে এটারটা কাজ করে, সেজন্য নিচে নিস। নরমালাইজটা কেন বুটস্ট্র্যাপের নিচে লিখবো? কারণ হচ্ছে নরমালাইজটা যাতে ভালোভাবে রিসেট করতে পারে, এর জন্য কি আরেকটা বিষয়, আপনি যদি নরমালাইজটাকে style.css এর আরো নিচে লেখেন এটা ভালো, কিন্তু কিছু সমস্যা তৈরি হবে। সেটা হচ্ছে এইখানে যে জিনিসগুলো অলরেডি দেওয়া আছে, আমি যদি ওগুলো চেঞ্জ করতে চাই আমাদের style.css দিয়ে, ওগুলো চেঞ্জ হবে না, বুঝতে পারছি? আচ্ছা, যেহেতু 3টা সিএসএস, অবশ্যই কমেন্ট করে রাখবেন যে স্টাইল শিটস। আচ্ছা, এবার একটা জিনিস দেখাচ্ছি আমি, যেটা ফলো করবেন। themeforest.net-এ যাবেন, ঠিক আছে? কোথায় যাবেন? themeforest.net-এ যাবেন, যাওয়ার পর এখান থেকে HTML দেখতেছেন, HTML থেকে কোনো একটা ক্যাটাগরিতে যান। সাপোজ আমি ক্রিয়েটিভ ক্যাটাগরিতে গেলাম, এখানে একদম উপরের দিকে যেগুলো থাকবে, যেগুলো লেটেস্ট, ওগুলোর যে কোনো একটাতে ঢুকে কই যাবেন? লাইভ প্রিভিউতে যাবেন, যাওয়ার পরে রিমুভ ফ্রেমে ক্লিক করবেন, ক্লিক করার পরে একদম জায়গা মতো চলে আসবে। আচ্ছা, একটু ওয়েট করতে হবে, লোডিং হচ্ছে। ওকে, আচ্ছা, একটু খেয়াল করেন ওদের ওয়েবসাইটটা কত ক্লিন, দেখেন কোনো ঝামেলা নেই, খুবই ক্লিন, একদম ফ্রেশ। কোথাও দেখতেছেন উল্টাপাল্টা কিছু? আমাদেরকে একদম এরকম ক্লিন করে ডিজাইন করতে হবে, বুঝতে পারছেন? একটু সমস্যা থাকা যাবে না। এইটার পেজ সোর্সে যান, গিয়ে দেখেন এটা কি দিয়ে তৈরি, বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি, তাই না? ওকে, এখন আপনার মধ্যে চিন্তা আসবে আমি কি বুটস্ট্র্যাপের এই ক্লাসগুলো ইউজ করব না নরমালি সিএসএস দিয়ে করব? সেক্ষেত্রে এখানে দেখবেন এই যে এই ক্যাটাগরিতে যতগুলো টেমপ্লেট দেখবেন আপনি HTML এর ক্রিয়েটিভ ক্যাটাগরিতে, ম্যাক্সিমাম টেমপ্লেট এই বুটস্ট্র্যাপ দিয়ে করা। সো আপনি যদি ওদের পেজ সোর্সে যান তাহলে খুব সুন্দর করে বুঝতে পারবেন ওরা কেমনে কি করছে, ঠিক আছে? ওরা কন্টেইনার কই ইউজ করছে, কোথায় ইউজ করে নাই, তারপরে মনে করেন ওরা তো কলাম বানাইছে, কলামগুলো তারা কিভাবে বানাইছে, এগুলো সবই কি দেখতে পারবেন পেজ সোর্সে গেলে। তো পেজ সোর্স থেকে ওদের এগুলো দেখাটা আমাদের মেইন উদ্দেশ্য না, আমাদের মেইন উদ্দেশ্য ওরা কিরকম গ্যাপ রাখছে আর কিভাবে কমেন্টগুলো ইউজ করছে। দেখেন টাইটেলের আগে পরে একটা করে গ্যাপ, এগুলো ফলো করবেন, মনে থাকবে? এগুলো ফলো করলে আপনার মার্কআপগুলোও দেখতে সুন্দর লাগবে, বুঝতে পারছি? ওকে, কপি পেস্ট করবেন না, জাস্ট দেখে রাখবেন। দেখেন এই টাইটেলের আগে পরে এরকম। এখন আরেকটা বিষয় এখানে খেয়াল করেন ওদের পেজ সোর্সে মেটা HTTP ইকুইভ্যালেন্ট কন্টেন্ট টাইপ কন্টেন্ট হাবে যাবে কারসেট 8, অথচ আমরা কি ইউজ করছি? আমাদের কোনটা ইউজ করা উচিত? আমাদেরটা। কোনটা? আমাদেরটা ইউজ করা উচিত, কারণ আমাদের জানা উচিত কোনটা পুরনো আর কোনটা নতুন। আমাদেরটা হচ্ছে নতুন আর ওদেরটা হচ্ছে পুরনো। যে লোকটা ডিজাইন করছে সে সম্ভবত জানে না যে এই জিনিসটা হচ্ছে ওটা চেয়ে স্ট্যান্ডার্ড, বুঝতে পারছেন? সো এদের এখানে যা লিখছে আমাদের তাই ইউজ করতে হবে এমন না, আমরা জাস্ট স্টাইলগুলো দেখবো ওরা কি পদ্ধতিতে ইউজ করছে, বুঝতে পারছি? আচ্ছা, এরপরে দেখেন মেটা নেমিক্যাল ভিউপোর্ট, দেখেন এখানে নতুন একটা আমাদের মেটা ট্যাগ ইউজ করতে হবে, মেটা নেমিক্যাল ভিউপোর্ট। এই জিনিসটা আগে দেখেছি আমি, দেখার কথা, আমি যে ভিডিও দিচ্ছি এখানে আছে। আচ্ছা, যারা দেখেন নাই ভিডিও তারা বলবেন যে আমি দেখে নাই। আচ্ছা, মেটা নেমিক্যাল ভিউপোর্ট এটার কাজ কি?
কাজ কি এটা আপনি বলেন। আচ্ছা একটু ইজি। আচ্ছা এটা ইউজ না করলে রেসপন্সিভ হবে না, সমস্যা কোথায়? রাইট, আচ্ছা উনি মোটামুটি ঠিকভাবেই বলছে। আইফোন সহ যত ধরনের এই ধরনের ডিভাইস আছে একটু রিচ টাইপের, অ্যান্ড্রয়েড না, মানে আইফোন, তারপর হচ্ছে আপনার অ্যাপলের যেসব প্রোডাক্ট আছে, ঠিক আছে, মানে মেনলি এগুলোতে আপনি যদি ভিউ পোর্টে ইউজ না করেন সে মিডিয়া করে অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে, সে মিডিয়া করে কি চিনবে না, সে বলবে মিডিয়া করে কি জিনিস সেটা ফালা দিই। যদি আপনি ভিউ পোর্টটা ইউজ করেন তখন কি সে বুঝতে পারবে না, আমাদের ভিউ পোর্টটার মাধ্যমে আমরা মিডিয়া কোয়ারিটা অ্যাকসেপ্ট করবো, এটা হচ্ছে মেইন বিষয়। এটা কেন দিচ্ছে, মানে আইফোন যারা বানাইছে এটা কি এত বেকুব, এটা কেন করছে এটা মানে জানেন আপনারা? সব ধরনের মোবাইলে দেখবেন, বিশেষ করে অ্যান্ড্রয়েড মোবাইলে, ওইখানে আপনার যখন আপনি মজিলা ফায়ারফক্স অ্যাপস দিয়ে যখন ঢুকবেন দেখবেন একটা অপশন আছে ভিউ ডেস্কটপ সাইট। একটা ওয়েবসাইটে গেলে দেখবেন ভিউ ডেস্কটপ সাইট, ভিউ মোবাইল সাইট। এটা মানে কি দাঁড়ায়, এম ডট ফেসবুক আর ফেসবুক না। যখন আপনি আইফোন থেকে ভিউ ডেস্কটপ মানে ডেস্কটপ ভিউতে দেখা ট্রাই করবেন তখন মোস্ট প্রবাবলি সে ভিউ পোর্টটাকে বাদ দিয়ে শো করার ট্রাই করবে। আর যদি আপনি মোবাইল ভিউটা দেখেন তখন সে ভিউ পোর্টটা কাজে লাগাই কি মিডিয়া কোয়ারি দিয়েই শো করাবে আপনাকে। আচ্ছা আমাদের অত কিছু এখনো মানে প্র্যাকটিক্যালি দেখানো ছাড়া বুঝবে না, যাদের আইফোন আছে তারা চেক করে দেখেন, ঠিক আছে। আপনারা যদি কখনো ফ্রিল্যান্সিং করার পাশাপাশি কোনো কোম্পানিতে ওয়েব ডিজাইনার হিসেবে জব করেন এই জিনিসটা মাস্ট জিজ্ঞেস করবে আপনাকে যে মেটা ভিউ পোর্টটা আমরা কেন ইউজ করব। যদি বলেন রেসপন্সিভ করার জন্য, সে মাস্ট আপনাকে জিজ্ঞেস করবে যে কেন এটা ছাড়া কি রেসপন্সিভ হবে না, তখন কি বলবেন? অবশ্যই হবে। আইফোনের মতো কিছু ডিভাইস আছে বা অ্যাপলের কিছু ডিভাইস আছে যেসব ডিভাইসে ভিউ পোর্ট ছাড়া মিডিয়া কোয়ালিটি কাজ করে না। বুঝতে পারছি? ওকে। কন্টেন্টের মধ্যে কি লিখতে হবে, এটা একটা কম্পোসারি রেডিমেড একটা পার্ট যেটা আমাদের মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে উইথ ইকুয়াল ডিভাইস উইথ। যদি বুঝতে চান তাহলে বলতে পারি যে ভিউ পোর্ট যখন ওই আইফোনের স্ক্রিনে দেখবে সে, তখন উইথটা হবে ডিভাইসের উইথের সমান, ঠিক আছে। এরপরে এখানে একটা কমা দেন, কমা দিয়ে লিখেন ইনিশিয়াল স্কেল 1। এখন আপনিই বলেন ইনিশিয়াল স্কেল 1 মানে কি? রাইট, আচ্ছা এখানে যদি আমি লিখি ম্যাক্সিমাম স্কেল 1, আচ্ছা তো জুম না, এটা মেনলি জুম বুঝে না। ইনিশিয়াল স্কেল 1 মানে হচ্ছে আপনার যে ওয়েবসাইটটা, ঠিক আছে, এই ওয়েবসাইটটার মানে নর্মালি যখন আপনি একটা ডিভাইসে দেখবেন, ঠিক আছে, ডিভাইসে যখন দেখবেন এটা কতখানি জুম করা যাবে, ঠিক আছে, কিন্তু দুই পাশে কতখানি খালি রাখা যাবে, ঠিক আছে। যেমন আপনি এখানে ইনিশিয়াল স্কেল দিচ্ছেন 2, সেক্ষেত্রে কি 2 গুণ জুম হয়ে থাকবে? না, 2 গুণ জুমে করবো না। আচ্ছা না, জুম করার অপশন রাখার জন্য না। কোথায় পড়ছেন? আচ্ছা ওকে, আমি জাস্ট কনফিউজ করলাম আপনাকে, ঠিক আছে। এখানে তিনটা ভ্যালু ইউজ করা যায়, একটা হচ্ছে ইনিশিয়াল স্কেল, একটা হচ্ছে মিনিমাম স্কেল, ঠিক আছে, আরেকটা হচ্ছে ম্যাক্সিমাম স্কেল। আপনি যদি ইনিশিয়াল স্কেলটা 1 করে রাখেন এটা ঠিক যতটুকু ডিজাইন করবেন ততটুকু শো করবে। যদি আপনি 2 করে রাখেন সে কি 2 গুণ জুম করে রাখবে। আপনি যদি এখানে 1 রাখেন, মিনিমাম রাখেন 1, ম্যাক্সিমাম রাখেন 2, সেক্ষেত্রে কি জুম করে 2 গুণ বাড়াইতে পারবে। বুঝাইতে পারছি? যদি লেখেন 3 কি হবে? 3 গুণ। আচ্ছা আমরা মিনিমাম ম্যাক্সিমাম এগুলো ইউজ করব না, বুঝাইতে পারছি? কি ইউজ করব?
শুধুমাত্র ইনিশিয়াল স্কেল ইউজ করব, মনে থাকবে? এটা ডিভাইসের উপর ডিপেন্ড করবে। কিছু ডিভাইস আপনি জুম করতে দিতেছেন না, তাও জুম করা যায়, ঠিক আছে? আবার আপনি ডিভাইস বাদ দেন, কিছু কিছু ব্রাউজার দেখবেন ওইখানের মধ্যে আপনার মোবাইলের স্ক্রিনে শো করতেছে, কিন্তু আপনি জুম করতে পারবেন। কিছু ডিভাইসে দেখবেন জুম করা যায় না। ওটা টোটালি ওই মানে কিছু ক্ষেত্রে ডিভাইসের উপর ডিপেন্ড করে, কিছু ক্ষেত্রে আবার ব্রাউজারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? ওকে, ভিউ পোর্টটা বুঝতে পারছি। ওকে, এখন এখানে একটু খেয়াল করেন, এখানে কিন্তু আপনার তেমন কোনো কমেন্ট ইউজ করে নাই, করছে? কিন্তু আমরা করব স্টাইল শিটস, বুঝতে পারছি? থিম ফরেস্টের নিয়ম অনুযায়ী আপনি যদি কখনো ওদের ওয়েবসাইটে এই ধরনের টেমপ্লেট সাবমিট করেন, অ্যাপ্রুভালের জন্য ওরা কিছু নিয়ম নীতি দিয়ে দেয়, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে বলবে অতিরিক্ত কমেন্ট ইউজ করা যাবে না, কিছু কিছু ক্ষেত্রে বলবে মাস্ট কিছু কমেন্ট ইউজ করতে হবে। যেমন হচ্ছে ওদের একটু পেজ সোর্সে যান, দেখেন এখানে কোনো কমেন্ট টমেন্ট ইউজ করে নেই, অথচ একটু নিচে আসলে দেখবেন সাইড মেনু, দেখছেন? কমেন্ট কিন্তু ইউজ করছে, কমেন্ট ইউজ করে নাই তা না, কমেন্ট ইউজ করছে, কিন্তু অতিরিক্ত ইউজ করা যাবে না। 2-3 লাইন পর পর একটা করে কমেন্ট দিয়ে রাখছেন, দেখতে বাজে লাগবে না? যেগুলো মাস্ট ইউজ, মানে হচ্ছে আপনি বুঝতেছেন এখানে যদি কমেন্ট ইউজ না করি, যারা এটা নিয়ে কাজ করবে তারা বুঝবে না, তারা কি তারা কাজ করতে সমস্যা ফেস করবে। এই জন্য একটু কম কম কমেন্ট দিব, কিন্তু যেগুলো কমেন্ট দেওয়া উচিত সেখানে দিব আর কি। এখানে দেখেন 3টা সিএসএস ফাইল কল করছে, এটা দিলেও হয় না দিলেও হয়, কিন্তু দিব। ওকে, তারপর দেখেন তারপরে একটু এখানে যান, যাওয়ার পর একটু নিচে আসেন, দেখেন এখানে একটা ফেভিকন কল করছে, দেখতেছেন? ফেভাইকন আর কি, মানে ফেভিকন। আমরা এখানে ফেভিকন যদি থাকে আপনার, তাহলে কি কল করবেন। আরেকটা বিষয়, ক্লায়েন্টের কাজ যখন করতে যাবেন তাকে বলবেন আমার একটা ফেভিকন দরকার। যদি সে দিতে না পারে ওটা অ্যাড করার দরকার নেই, যদি সে দেয়। ফেভিকন বুঝি তো, এই যে এটাকে ফেভিকন বলে। ইউজ করার সিস্টেম কি? লিঙ্ক, রেলিকল, আইকন, আইকন আইকন শর্টকাট লিখবো একটু পরে। রেলিকল, আইকন, এইচরেফ লিখেন, লিখে এই জায়গার মধ্যে আপনার যে ফেভিকনটা, যেমন ইমেজেস ফোল্ডারের ভিতরে ফেভিকন ডট আইসিও বা ফেভিকন ডট পিএনজি নামে একটা ফেভিকন আছে, এটা লিঙ্ক করালেন। এখানের মধ্যে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, টাইপ। ওকে, টাইপ ইউজ করবেন ইমেজ স্ল্যাশ এক্স আইকন। এক্স মানে ছোট, এক্সটা স্মল, ঠিক আছে? এক্স আইকন। এখন এই জায়গার মধ্যে আইকন দিলেই কাজ করে, কিন্তু আমরা এখানে আরেকটা ভ্যালু ইউজ করব শর্টকাট নামে। কি নামে? শর্টকাট নামে। কেন? আচ্ছা, মেইন বিষয়, আমরা টাইপ এই যে ইমেজ এক্স আইকন এটা ইউজ না করলে কি হবে না? হবে, কিন্তু সবসময় ফুল ফর্ম ইউজ করার ট্রাই করবে। এখানে শুধুমাত্র শর্টকাট দিলে কাজ করবে না, আইকন মাস্ট রাখতেই হবে, কিন্তু লিখবো কি শর্টকাট। এখানে শর্টকাটটা আইকনকে একটু সাপোর্ট করবে। ওকে, এরপরে একটু নিচে আসেন, খেয়াল করেন এখানে কি লিখছে, ইফ লেস দেন ইন্টারনেট এক্সপ্লোরার 9 HTML5 এর একটা জেএস ফাইল তারা কি করছে, কল করছে। কি করছে? HTML5 এর HTML5 শিম নামে একটা ফাইল আছে। আমরা নর্মালাইজ মডার্নাইজার দুটো ফাইল কল করলাম না, ঠিক সেরকম HTML5 শিম নামে একটা ফাইল আছে। এই ফাইলটাকেও আমাদের কল করতে হবে, কিন্তু এটা কেন? এটা হচ্ছে যখন ইন্টারনেট এক্সপ্লোরার 9 এর নিচে থাকবে আমাদের ব্রাউজারের ভার্সনটা, আপনার মাথায় এখন চিন্তা আসবে এটা তো কমেন্ট করা, এটা কমেন্ট করো না, এটা কমেন্টের মাধ্যমে কাজ করাইতে হয়। বুঝাইতে পারছি? এই লাইনটা কি কমেন্টের মাধ্যমে কাজ করাইতে হয়। গুগলে একটা সার্চ দেন, HTML5 শিম লিখে। ওকে,
html5shim.com লিখেন, পাওয়া যাচ্ছে না। আচ্ছা, যেহেতু পাওয়া যাচ্ছে না বা একটু অন্যভাবে সার্চ দিতে হবে। না, বয়লার প্লেট অন্য কাজে ইউজ করা হয়। আপনি যদি কোনো টিউটোরিয়ালে দেখে থাকেন বয়লার প্লেট থেকে জাস্ট এই কয়েকটা লাইন কপি করছে, তাহলে সে বয়লার প্লেট ইউজ করে না, লাইনগুলো কপি করার জন্য বয়লার প্লেটটা ডাউনলোড করছে। ঠিক আছে, আমি জানি না কোথাও দেখছেন কিনা, মানে বয়লার প্লেটটা আমি দেখছি অনেক বাংলাদেশ ওয়েব ডিজাইনার ডাউনলোড করে সব ফাইল ফালায় দেয়, ওইখান থেকে index.html থেকে গেলে দু একটা লাইন কপি করে ইউজ করে। আসলে বয়লার প্লেটটা ওই কারণে ইউজ করা হয় না, এটা এক্সট্রা একটা ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, ওকে। সবসময় লাইনগুলো কপি না করে মনে রাখার ট্রাই করবেন। যেমন স্পেশালি আমরা যখন যে কোয়ারি ইউজ করি তখন এই যে কোয়ারি লাইনটা কপি মানে মনে রাখতে হয়। এই যে কোয়ারি 1.11.3.min.js এরকম পুরো লাইনটা মুখস্থ রাখতে হয়। ঠিক সেরকম আপনি যদি HTML5 শিমটাও ইউজ করতে চান সেক্ষেত্রে মনে রাখবেন এই লাইনটা, যদি অনেক বড়, html5shim.google.com/svn/trunk/html5.js মনে রাখবেন, বারবার কপি করার কি আসলে ভালো দেখায়। আচ্ছা আচ্ছা, ফার্স্টে লিখেন স্ক্রিপ্ট লিখে এখানে src দেন। এখানে আমরা কি করব, ওই লাইনটাকে লিখবো html5shim.googlecode.com/ আচ্ছা googlecode.com/কি svn/trunk/html5.js। আচ্ছা, এটা খোলামেলা ভাবে না লেখাই বেটার। এটা সব ব্রাউজারে আমরা কাজ করাতে চাচ্ছি না, শুধুমাত্র কোন ব্রাউজারে কাজ করাতে চাই, ইন্টারনেট এক্সপ্লোরার 9 HTML5 শিম। আচ্ছা, শিম ওকে। এবার কমেন্টটা করবেন কিভাবে, সিস্টেমটা কি একটু খেয়াল করেন। এখানে যে কমেন্ট শুরু করছে আসলে কি এভাবে শেষ করতে হয়, শেষ কি এভাবে করতে হয়? আমরা যখন একটা কমেন্ট করি শেষ তো এভাবে করে, তাই না? কিন্তু ওরা শেষ করছে কেমনে, এইভাবে, কারণ পুরো জিনিসটাকে কি কমেন্টের মধ্যে রাখতে চাচ্ছে। এর মানে লেস দেন এক্সক্লেমেশন সাইন ডাবল হাইফেন শেষ করে এখানে লিখবেন থার্ড ব্র্যাকেট, কি দিবেন থার্ড ব্র্যাকেট, ইফ LTIE9 যদি লেস দেন ইন্টারনেট এক্সপ্লোরার 9 হয়। স্ক্রিপ্টের পরে আবার গ্রেটার লেস দেন গ্রেটার দেন দিবেন, দিয়ে দেখেন ক্লোজিংটা করছে কিভাবে, দেখেন কি করছে, ক্লোজিংটা করছে এরকম। মনে করেন আমরা যদি এখন কমেন্টটা শেষ করতে চাই এরকম করেই তো শেষ করা যাবে নাকি, এরকম করেই তো শেষ করা যাবে। এই হচ্ছে ওপেনিং, এ কি ক্লোজিং, তাই না? তারপরেও এখানে কি করবেন, ঠিক এরকম করে একটা এক্সক্লেমেশন সাইন দিবেন, দেওয়ার পরে একটা স্পেস দিয়ে লিখেন এন্ড ইফ। কি লিখবেন, এন্ড ইফ, মানে ইফটা এখানে শুরু হয়েছে শেষ হয়েছে কোথায়, এখানে। জিনিসটা আমি অন্যভাবে দেখাই। মনে করেন আপনি লেস দেন দিচ্ছেন, এক্সক্লেমেশন সাইন দিচ্ছেন, দুটো হাইফেন দিচ্ছেন, আবার দুটো হাইফেন দিচ্ছেন, শেষ করে দিচ্ছেন, এই তো। এখানে লিখছেন থার্ড ব্র্যাকেট, এখানে লিখছেন ইফ LTIE9 যদি লেস দেন ইন্টারনেট এক্সপ্লোরার 9 হয়। এখানে লিখছেন এন্ড ইফ। এন্ড ইফ মানে হচ্ছে ইফটা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন এর মাঝখানে তো আর স্ক্রিপ্ট ইউজ করা যাবে না, এই জন্যই এখানে লেস দেন দিচ্ছে, গ্রেটার দেন দিচ্ছে, এখানে লেস দেন দিচ্ছে, মানে আলাদা করে ফেলছে। কি করছে, আলাদা করে ফেলছে। এখন এই জায়গায় এক্সক্লেমেশন সাইন ইউজ করছে, এখানেও ইউজ করবে। এখন ওই মাঝখানে স্ক্রিপ্ট একটা বসান, স্ক্রিপ্ট, আচ্ছা এটা আলাদা করে দেই, src কল http html5shim.googlecode.com/svn trunk কি
html5.js আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এই কাজটা করবেন, না করলেও চলবে, কারণ বর্তমানে এত পুরনো আমলের ইন্টারনেট এক্সপ্লোরার খুব কম মানুষ ইউজ করে। যদি করে তাহলে ইউজ করবেন, বা আপনার যদি মনে হয় যে আপনার ক্লায়েন্ট মডার্নাইজারটা সাপোর্ট দিবে, তারপর আরো কিছু সাপোর্ট দিয়ে রাখতেছে না। ওদের রুলসটা হচ্ছে ক্রস ব্রাউজার কম্পিটিবল হইতে হবে, যে কোনো ব্রাউজারে পারফেক্টলি একই রকম শো করতে হবে। আপনি মডার্নাইজার ইউজ করছেন ঠিক আছে, তারপরেও কনফ্লিক্ট করতে পারে, ঠিক আছে? এই জন্যই কি অনেক ধরনের সতর্কতা দিয়ে রাখতে হবে। বুঝতে পারছি? ওকে, দুইটা ব্রাউজারের নাম ওগুলোর জন্য দরকার হয় না, ওগুলোর জন্য মডার্নাইজার এনাফ। ওরকম নাই, ওরকম কন্ডিশন এখানে আছে বলে আমার মনে হয় না, ঠিক আছে? কিন্তু আপনি আলাদা করে সিএসএস এ মজিলা কল করতে পারবেন, ঠিক আছে? আপনি আলাদা করে মজিলাতে একটা বক্সকে লাল করবেন, ইন্টারনেট এক্সপ্লোরারে ওটাকে নীল করবেন, এরকম করতে পারবেন, ঠিক আছে? এরকম সিএসএস দিয়ে করা যাবে। আচ্ছা, আপাতত হেডের টুকু শেষ। এবার একটা কাজ করবেন, অন্য একটা টেমপ্লেটে যাবেন। এটা তো দেখছি আমরা হেডে কি কি আছে। এবার একটু নিচে আসেন, পরেরটাতে যান, এটা লাইভ প্রিভিউতে যান। মানে আপনার যদি স্বপ্ন থাকে যে আপনি থিম ফরেস্টের মতো ওয়েবসাইটের মতো সাবমিট করবেন, কিংবা এরকম ওরকম কোয়ালিটির একটা ডিজাইন তৈরি করবেন, তাহলে এগুলো ফলো করতে হবে। না, পিএইচডি থেকে করে খুবই কম, ঠিক আছে? পিএইচডি থেকে তারপরে ডিজাইন তৈরি করে খুবই কম। আবার বলা যায় যে যেসব ডিজাইন একটু অনেক সুন্দর বেশি, বা যেসব কোম্পানিওয়ালারা, আমি একটু ভুল বলছি, খুবই কম বলা যাবে না, মানে মেনলি এখানে যেসব কোম্পানিওয়ালারা থিম সাবমিট করে, একটা টিমই হিসেবে কাজ করে। টিমের মধ্যে একজন ওইটাকে পিএইচডি তৈরি করে, আরেকজন কি করে, আরেকজন ওটাকে এসটিএমএল কনভার্ট করে। যে এসটিএমএল কনভার্ট করে সে আবার ওটারে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে না, সে যে ওয়ার্ডপ্রেসে কাজ করে তাকে তার কাছে পাঠিয়ে দেয়। এরকম একটা টিমের মধ্যে একই লোক সব কাজ করে না। কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে আমার কিছু ফ্যান আছে যারা এসটিএমএল মানে 5 টেমপ্লেট সেল করে আর কি, থিম ফরেস্টে। ওরা একে একই কাজ করে, ইভেন কোনো পিএইচডি বানায় না। ওগুলা দিয়ে করা যাবে না, কারণ ওগুলা তো ইউনিক না। ডিজাইন ইউনিক থাকতে হবে। আরেকটা বিষয়, ডিজাইন ইউনিক থাকুক আর না থাকুক, ভ্যালিড হইতে হবে প্রত্যেকটা কোড। অনেক ডিজাইন আছে যেগুলো একদম ইউনিক না, মানে পুরোপুরি ইউনিক না, তারপরে অ্যাপ্রুভ হয়েছে শুধুমাত্র ভ্যালিড কোডের কারণে। বুঝতে পারছি? বাট আমি সাজেস্ট করবো আপনারা এই থিম ফরেস্টটাকে মেইন টার্গেট না নিয়ে ফ্রিল্যান্সিংটাকে মেইন টার্গেট নেন, ঠিক আছে? কারণ হচ্ছে আপনি যদি থিম ফরেস্টটাকে মেইন টার্গেট নেন, আপনি অ্যাপ্রুভ করাইতে ধরেন 4-5 মাস, 6 মাস, 1 বছর লেগে গেল, ওই পর্যায়ে যাইতে যেতে আপনার ফ্রাস্ট্রেশন চলে আসবে। এই জন্য আগে কিছুদিন ফ্রিল্যান্সিং করেন। ফ্রিল্যান্সিং করে একা একা থিম ফরেস্টে থিম সাবমিট করা হচ্ছে বোকার কাজ, ঠিক আছে? আপনি একা একা কাজ করবেন, একা একা সাবমিট করবেন, একা একা অ্যাপ্রুভ হয়ে যাবে। এটা যারা একটু বোকা টাইপের তারাই চিন্তা করে, কিন্তু পারে নাই যে তা না, পারছে খুব কম। একটা টিম ওয়ার্কের কাজ। আপনি একটা টিমের সাথে কাজ করলেই আইডিয়াগুলো শেয়ার করে করে একটা ভালো পর্যায়ে যেতে পারবেন। আর ভয়ের কিছু নাই, এই পিএইচডি টেমপ্লেট তৈরি করা লাগে না। আপনি ডাইরেক্টলি কাজ শুরু করে দিয়েই ফার্স্টে পেন্সিল দিয়ে আঁকলেন, আঁকা ওইটাকে স্ট্রাকচার দিলেন, এইচটিএমএল আর সিএসএস দিয়ে স্ট্রাকচার দিয়ে, তারপরে আপনার মনের মতো করে সুন্দর করে ট্রাই করবেন। যদি দেখেন সুন্দর হয় নাই, এইসব ডিজাইন থেকে আইডিয়া নেবেন। আইডিয়া নিয়েও কিন্তু অনেক ভালো কিছু তৈরি করা যায়, বাট নকল করবেন না, ঠিক আছে? ওকে, এবার আমি একটা চোরামি দেখাই আপনাদেরকে। মনে করেন আপনার ক্লায়েন্ট একটা ডিজাইন চাইছে, ডিজাইনটা অনেক সুন্দর হইতে হবে, একদম আউটস্ট্যান্ডিং। আপনি চিন্তা করতেছেন ওয়ার্ডপ্রেস দিয়ে করবেন না, তার অত বেশি বাজেট নেই, বাজেট খুব কম, ঠিক আছে? বাজেট যেহেতু তার খুবই কম, সেক্ষেত্রে আপনি এইচটিএমএল টেমপ্লেট ডাউনলোড করে ওটাকে এডিট করে দিলেও কিন্তু সে স্যাটিসফাইড থাকবে। কারণ কি, যেহেতু আপনি খুব আউটস্ট্যান্ডিং একটা ডিজাইনই ডাউনলোড করতেছেন, তার কমপ্লেন থাকবে না। সে যদি বলে যে ডিজাইন তো তুমি কপি মারছো, মানে ডিজাইন তো আরেকজনের, হ্যাঁ আরেকজনের হইতেই পারে, কারণ এখানে যে টেমপ্লেটগুলো সেল হয়
মনে করেন এটা দেখেন কয়টা সেল হয়েছে, 7টা। তো 7টা ওয়েবসাইটে তো ইউজ করা হবে। টেমপ্লেট যতগুলো খুশি ততগুলো ওয়েবসাইটে ইউজ করা যায়, ঠিক আছে। চোরামিটা হচ্ছে $15 খরচ করে এখান থেকে কিনবেন, ঠিক আছে। আপনাকে ক্লায়েন্ট যদি $100 পে করে, সেখানে আপনি যদি $15 খরচ করে এটা কিনেন, খুব বেশি লস হবে, খুব লস। আচ্ছা, কেনা উচিত। আপনারা যখন ফ্রিল্যান্সিং শুরু করবেন, যখন টুকটাক ইনকাম করা শুরু করবেন, তখন থেকে খরচ করা ট্রাই করবেন, সেটা অবশ্যই এইসব ক্ষেত্রে, ঠিক আছে। আপনি মাসে ইনকাম করেন $300, $50 খরচ করার মেন্টালিটি থাকতে হবে। আপনি যদি $300 সেভ করতে চান, 2 দিনের মধ্যে খরচ হয়ে যাবে, সত্যি কথা। আমি 2জন ফ্রিল্যান্সারকে চিনি, একজন মান্থলি ইনকাম করে $2 লাখ টাকার বেশি, একজন 50,000 টাকা ইনকাম করে মাসে। যে লোকটা 2 লাখ টাকা ইনকাম করে তারও মাস শেষে কিছু থাকে না, সব খরচ হয়ে যায়। যে 50,000 ইনকাম করে তারও খরচ হয়ে যায়, ঠিক আছে। যে 2 লাখ ইনকাম করে তার কাছে কোনো হিসাব নাই, কোন দিক দিয়ে খরচ করছে, সে মাস শেষে চিন্তা করতেছে এত টাকা কই গেল। আর যে 50,000 ইনকাম করে তার কাছে হিসাব আছে, সে কই খরচ করছে। ইভেন সে তার মানে মাটির ঘর না সরি, মানে উপরে টিন, চারপাশে দেয়াল ছিল আর কি, ওটাকে সে সুন্দর একটা বাড়ি বানাইছে। ইভেন আরে সে বিয়ে করার চিন্তা ভাবনা করতেছে, আমার স্টুডেন্ট। আপনি তো আগে তাকে দেখাবেন তোমার এই ডিজাইনটা পছন্দ হয় কিনা, দেখো, তাই না? আচ্ছা, তাহলে আপনার কথাটা আমার খুব ভালো লাগছে। যদি পছন্দ না হয়, আপনি যদি এটা দেখান, তাহলে তো ক্লায়েন্ট বলবে তুমি তো মানুষের টেমপ্লেট ইউজ বলতেই পারে না। যেটা করবেন সেটা হচ্ছে সেক্ষেত্রে ক্লায়েন্টকে দেখানোর স্বার্থে একটা কাজ করতে পারেন। আবার এটা মানে ভুল পথে ইউজ করেন না, ঠিক আছে। গুগলে সার্চ দিবেন, গুগলে যান, গুগলে গিয়ে HT ট্র্যাক লিখে একটা সার্চ দিবেন। এটা হচ্ছে একটা ওয়েবসাইট কপিয়ার সফটওয়্যার আর কি, ঠিক আছে। HT ট্র্যাক, এটা ডাউনলোড করবেন। কি করবেন? ডাউনলোড করবেন। ডাউনলোডে ক্লিক করলে এখানে দেখবেন কি আসে, কিছু ডাউনলোডের অপশন আসে। এটা কিন্তু ইউজ করার জন্য না, এটা হচ্ছে জাস্ট ক্লায়েন্টকে দেখানোর জন্য, ঠিক আছে। আচ্ছা, তো আপনি এখানে যেটা করবেন সেটা হচ্ছে এই যে 64 বিট অনেক ধরনের আছে, যে কোনো একটা ডাউনলোড করে ইনস্টল করে ফেলবেন। সাপোজ ইনস্টল হয়ে গেছে, দেখি এখানে আছে কিনা। হ্যাঁ আছে, ঠিক আছে। সফটওয়্যারটা রান করবেন, রান করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। নেক্সটে ক্লিক করবেন, করার পরে এখানে একটা নাম দিতে বলবে। কি বলবে? নাম দিতে বলবে। সাপোজ এই ডিজাইনটার নাম কি? লুইস প্রো। আপনি যে কোনো নাম দেন, লুইস প্রো নামই দেন। আর এখানে সিলেক্ট করবেন কোথায় গিয়ে সেভ হবে। একটা কাজ করেন, আমরা যে কোনো একটা ফোল্ডারে যাই, সাপোজ এফ ফোল্ডার, এখানে গিয়ে আমি ওয়েবসাইট টেমপ্লেটস, ঠিক আছে, ওয়েবসাইট টেমপ্লেটস, এখানে একটা ফোল্ডার করি, সাপোজ লুইস ফোল্ডার। এই ফোল্ডারে আমি চাচ্ছি এটা সেভ হবে, সো এটাতে ক্লিক করবেন। ওয়েবসাইট টেমপ্লেটস লুইস, ওকে দেন। আর কিছু করা লাগবে না, খালি নেক্সট ফিনিশ। ও এখানে ওয়েবসাইট অ্যাড্রেস দিতে হবে, ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দেন, এখানে কপি করেন। আচ্ছা, ওয়েবসাইট অ্যাড্রেস দিতে গেলে আপনাদের একটা সমস্যা হবে। দেখেন আপনারা এখানে লাইভ প্রিভিউতে ক্লিক করছেন, ক্লিক করার যে লিঙ্কটা আসবে এটা কপি করেন না, আবার ফ্রেমটা রিমুভ করতে হবে। রিমুভ করার পরে যে লিঙ্কটা পাবেন, এই যে index.html, এইটাকে কপি করবেন, কপি করে এখানে পেস্ট করবেন, করে নেক্সট ফিনিশ। কিছুক্ষণ ওয়েট করবেন, পুরো ওয়েবসাইটটা ডাউনলোড, মানে পুরো টেমপ্লেটটাই ডাউনলোড হয়ে যাবে। না, সব না, বাট ম্যাক্সিমামগুলো এভাবে ডাউনলোড করা যায়। আর এটা আপনি এভাবে ইউজ করাটা উচিত না, কারণ এটা এক ধরনের পাইরেসি, ঠিক আছে। কিনে ইউজ করবেন, বাট ক্লায়েন্টকে দেখানোর স্বার্থে এইটা ডাউনলোড করে খালি লোগোটা চেঞ্জ করবেন, দরকার হলে লেখা লোগোটা চেঞ্জ করে কোথাও আপলোড করে বলবেন দেখো তোমার এই ডিজাইনটা পছন্দ হয় কিনা। হুম, আপনার এটা দরকার হবে না, কারণ আপনার ক্লায়েন্ট এরকম সাইট চাইবে না, ঠিক আছে। আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে না HTML দিয়ে একটা সাইট বানাতো, খুব কম বলবে, মানে
আমার মনে হচ্ছে যে আপনার কখনো এরকম করার দরকার হবে না, ঠিক আছে? কারণ এই টাইপের ওয়েবসাইট খুব কম ক্লায়েন্টই চায়। ম্যাক্সিমাম ক্লায়েন্ট চায় আমার একটা ওয়েবসাইট থাকবে, যার একটা অ্যাডমিন প্যানেল থাকবে, মানে ওয়ার্ডপ্রেস আর কি, সেখানে লগ ইন করা যাবে, সব ম্যানেজ করা যাবে। ওকে, আচ্ছা এটা সিক্রেট বলি, ঠিক আছে? এটা সিক্রেট। আপনারা যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, অনেক ক্লায়েন্ট বলবে আমার ওয়েবসাইটটা পছন্দ হয়েছে, ঠিক আছে, আমি সেম টু সেম একটা ওয়েবসাইট চাই। তো সেই ক্ষেত্রে খুশি হওয়ার কিছু নয়, এসটি ট্যাগ দিয়ে শুধু ডিজাইনটা ডাউনলোড হবে। যদি এখানে লগ ইন টগিনের অপশন থাকে বা কন্ট্যাক্ট করা যাবে বা এই টাইপের কোনো অপশন থাকে ডাটাবেস ওরিয়েন্টেড, তাহলে ওইটা হবে না, জাস্ট ডিজাইন। আপনি যদি জিজ্ঞেস করেন তোমার শুধুমাত্র সেম টু সেম ডিজাইন হলে হবে কিনা, ঠিক আছে, সেক্ষেত্রে যদি বলে হ্যাঁ শুধু ডিজাইনটা হলেই চলবে, তাহলে এসটি ট্যাগ দিয়ে ডাউনলোড করে দিয়ে দিবেন। বুঝতে পারছি? আচ্ছা, এক্ষেত্রে একটু প্রবলেম, সেটা হচ্ছে আপনি ডাউনলোডে দিচ্ছেন, দেখতেছেন 1 ঘন্টা হয়ে গেছে, ডাউনলোড শেষ হয় না, হইতেই আছে এখানে। সেক্ষেত্রে 5 থেকে 10 মিনিট বা 15 মিনিট ওয়েট করে স্টপ করে দিবেন, তারপরে দেখবেন মেইন ফাইলগুলো চলে আসছে, ঠিক আছে? আমি ধরে নেই আমি এটাকে ক্যান্সেল করে দিলাম, ওকে দিলাম, ঠিক আছে, কি করলাম, ক্যান্সেল করে দিলাম। কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করলে দেখবেন ক্যান্সেল হবে, হয়ে গেছে। এবার কোথায় ডাউনলোড হয়েছে? এখানে, এই ফোল্ডারে। কি ফোল্ডার? লুইস প্রো। ভিতরে যান, এখানে দেখেন এই যে themeasia.com, মানে ওদের ওয়েবসাইটটা, তারপর এই ফোল্ডারটা পাবেন আপনি webhostbox.net। ভিতরে গেলে এই যে লুইস প্রো, ও না পান নাই, আচ্ছা index.html দেখেন মেইন ফাইলগুলো কি চলে আসছে। এবার index.htmlটাকে ডাবল ক্লিক করেন, কি চলে আসছে, বুঝতে পারছি? সো এইভাবে ডাউনলোড করে ক্লায়েন্টকে শো করতে পারো তোমার এই ডিজাইনটা হলে চলবে কিনা। যদি চলে তখন মানে কিনে দিয়ে দিবেন, মানে কিনে দিয়ে দিবেন না, কিনে তো তার কন্টেন্ট তো এখানে বসাইতে হবে, তাই না? কিনলে সুবিধা কি একটু বলি। এইসব এইচটিএমএল টেমপ্লেটের সাথে কিছু পিএইচপি ফাইল থাকে, যেমন ওই সাবস্ক্রাইবার কালেক্ট করার জন্য, কন্ট্যাক্ট করার জন্য, ওগুলো এইচটিএমএল টেমপ্লেটের সাথে দিয়ে দেয়। আপনি যদি এইচটি ট্যাগ দিয়ে ডাউনলোড করেন ওই জিনিসগুলো পাবেন না, ঠিক আছে? আরেকটা বিষয়, ওইখানে কিছু ডকুমেন্টেশন দেওয়া থাকে। আপনি যদি কিনেন $15 দিয়ে, আপনার টাকাটা মাটি যাবে না আর কি। ওখানে কিছু ফাইল থাকে যেগুলো আপনি এইচটি ট্যাগ দিয়ে ডাউনলোড করলে ডাউনলোড হবে না, বুঝতে পারছি? আচ্ছা, এটাতে আপনি পেজ সোর্সে গেলেন, যাওয়ার পরে এবার দেখেন ওরা কিভাবে ইউজ করছে। দেখেন আগেরটাতে ফেভিকনের আগে এই কমেন্ট ইউজ করেন, এখানে কিন্তু ইউজ করছে। আগেরটার মধ্যে কিছু এক্সট্রা লাইন অ্যাড করছে, মেটানেমিক্যাল কিওয়ার্ডস, মেটানেমিক্যাল ডেসক্রিপশন, এরপর কি মেটানেমিক্যাল অথর, মেটা এইচটিটিপি ইকুইভ্যাল এক্স ইউএ কম্প্যাটিবল কন্টেন্ট আইএইচ। আগেরটা ছিল যেটা কিছুক্ষণ আগে দেখছি। এরকম অনেকগুলো টেমপ্লেট ওপেন করে রেখে সবগুলো দেখবেন কোনটাতে কি আছে কোনটাতে কি নাই, বুঝতে পারছি? এখন আমি বুঝিয়ে দিচ্ছি কোনটা কি কাজে লাগে। কিওয়ার্ডস, মেটানেমিক্যাল কিওয়ার্ডস, যারা মূলত এসইওর কাজ করে, কিসের কাজ করে? এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ করে। তাদেরকে একটা স্পেসিফিক কিওয়ার্ড নিয়ে কাজ শুরু করতে হয়। এটা যেমন হচ্ছে, মনে করেন যে আমার একটা ওয়েবসাইট আছে ঘড়ির, ওয়াচ, হ্যান্ড ওয়াচ। তো যদি আমি কাউকে কাজ দেই যে বেস্ট হ্যান্ড ওয়াচ ইন ঢাকা, এটা লিখে সার্চ দিলেই আমার ওয়েবসাইটটা ফার্স্টে শো করতে হবে। এখন আমার কিওয়ার্ডটা কি? বেস্ট হ্যান্ড ওয়াচ ইন ঢাকা। এটা নিয়ে কিন্তু সে কাজ করবে, কিন্তু সাথে কিছু সেকেন্ডারি কিওয়ার্ড নিয়ে কাজ করতে হয়। যেমন হচ্ছে আপনার হ্যান্ড ওয়াচ, তারপর হচ্ছে আপনার হ্যান্ড ওয়াচ ইন ঢাকা, তারপর আপনার হ্যান্ড ওয়াচ ইন বাংলাদেশ। মানে আপনি চাচ্ছেন এগুলো নিয়ে কাজ করলেও যাতে শো করে, কিন্তু মেইন টার্গেট হচ্ছে কি এটা। এই যে সেকেন্ডারিগুলা, এগুলাই মূলত বসাতে হয় এটার কন্টেন্টে, ঠিক আছে? এই যে এরকম সাপোজ আমি এখানে বসালাম যে মেটা নেমিক্যাল কিওয়ার্ডস, আমি বুঝালাম এই মেটাটা কিসের মেটা? কিওয়ার্ডসের মেটা।
কন্টেন্টের মধ্যে মূলত ভ্যালুটা হয়। কন্টেন্টের মধ্যে লিখছেন সাপোজ হ্যান্ড ওয়াচ ইন বাংলাদেশ, বুঝতে পারছি? এরকম কমা কমা দিয়ে 6 থেকে 7টার মতো কিওয়ার্ড অ্যাড করতে হয়। বুঝাইতে পারছি? মানে ওয়েবসাইটটাকে এসইও ফ্রেন্ডলি করার জন্য। কিসের জন্য? ওয়েবসাইটটাকে এসইও ফ্রেন্ডলি করার জন্য। কোনো ক্লায়েন্ট যদি বলে আমার ওয়েবসাইট আমি ওয়েব ডিজাইন করাতে চাচ্ছি প্লাস এসইওটাও কমপ্লিট করে রাখতে চাচ্ছি, মানে অনসাইট এসইওটা, ওয়েবসাইটটা এসইও ফ্রেন্ডলি করতে চাচ্ছে, তাহলে যে জিনিসগুলো অ্যাড করবেন, এটা অ্যাড করবেন, এটা ভিউ পোর্ট অ্যাড করবেন, প্লাস ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করবেন। রেসপন্সিভ করাটাও কি এসইও ফ্রেন্ডলি করা। তারপর মেটা কিওয়ার্ডসের মধ্যে ওর ওয়েবসাইট রিলেটেড কিছু কিওয়ার্ড অ্যাড করবেন কমা কমা দিয়ে। এরপরে আরেকটা মেটা অ্যাড করবেন, মেটা নেম কি দিবেন? ডেসক্রিপশন। কি দিবেন? ডেসক্রিপশন। এখানে ওয়েবসাইট সংক্রান্ত 3 থেকে 4টা লাইন লিখবেন। সাপোজ we are selling the best quality products and we export all over Bangladesh। এই টাইপের কয়েকটা লাইন লিখবেন। বুঝতে পারছি? কয়েকটা বলতে 3-4 লাইনের বেশি না। এখানে আবার ওয়ার্ডের বা অক্ষরের কিছু লিমিটেশন আছে। 150 না, 160। আচ্ছা, বুঝাইতে পারছি? এরপরে এত কিছু আসলে দরকার নেই আমাদের, আমরা জাস্ট কি করতেছি? স্ট্যান্ডার্ড করা ট্রাই করতেছি একটু একটু করে। আরেকটা মেটা অ্যাড করতে পারেন, মেটা নেম ইকুয়াল কি এইচটিটিপি ইকুইফ। কি লিখবেন? এইচটিটিপি আচ্ছা এইচটিএমএল লিখে বলেছি। নেম না সরি, এটা হচ্ছে প্রপার্টি অ্যাট্রিবিউট, সরি। মেটা এইচটিটিপি ইকুয়াল এক্স ইউ এ কম্পেটিবল। ছোট লেখেন, সমস্যা নেই, এন এক্স ছোটতে লেখেন, নো প্রবলেম। যদি বড়তে লেখেন সবগুলো বড়তে লিখবেন। আচ্ছা, তারপরে বড়তে লেখাটাই ভালো। এক্স ইউ এ লিখেন, এক্স ইউ এ কম্পেটিবল। এখানে একটু তাকান, দেখেন ওরা মনে হয় ইউজ করছে। হ্যাঁ, এক্স ইউ এ কম্পেটিবল। কন্টেন্ট কি লিখছে? আই ই ইকুয়াল এইচ, আই ই ইকুয়াল এজ। বুঝি এজ মানে কি? এজ মানে হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরারের 10th ভার্সন, 10ম ভার্সন। আমরা তো তখন লিখছিলাম কি 9-এর নিচে, 9-এর নিচে হলে HTML5 এর এটা কাজ করবে। আর এটা এজ কিসের জন্য? 10 এর জন্য। এক্স ইউ এ মানে কি? এক্স মানে তো বুঝলাম ক্রস, ইউ এ মানে কি? ইউজার এজেন্ট। আচ্ছা, ওকে। আমাদের কি আর কোনো ট্যাগ ইউজ করতে হবে সামান্য হেডের মধ্যে? হ্যাঁ, এখানে সবসময় সমস্যা করবেই। আচ্ছা, ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য আর কিছু ইউজ করতে হবে না আপাতত, শেষ। এখানে আরো অনেক কিছু অ্যাড করা যাবে, আমরা অ্যাড করবো না। ঠিক আছে, শেষ, এতটুকু শেষ। এবার কাজ শুরু করেন। আচ্ছা, কাজ শুরু করার জন্য এখন এটা বাদ দেন না, এটা বাদ দিব না, এটা থেকে আরো কিছু দেখার আছে। একটু খেয়াল করেন, আমাদের এই style.css যে ফাইলটা কোথায়? এই যে style.css ফাইলে ক্লিক করেন, একটা করে দেখেন, একটা টেবিল পাবেন, টেবিল অফ কন্টেন্টস দেখতে পাচ্ছেন? টেবিল অফ কন্টেন্টস। এই স্ট্রাকচারটা আমাদের মাস্ট ইউজ করতে হবে যদি আমি থিম ফরেস্ট বা এই টাইপের কোয়ালিটির স্টাইল করতে চাই। এরকম একটা টেবিল অফ কন্টেন্ট অ্যাড করতে হবে আমাদেরকে। আচ্ছা, টেনশনে কিছু নাই, আমরা ফার্স্টে আমাদের টোটাল ডিজাইনটা শেষ করব। টোটাল ডিজাইনটা শেষ করার পরে আমরা তারপরে টেবিল অফ কন্টেন্ট অ্যাড করব, কারণ আমরা আগে থেকে যদি প্ল্যানিং করে রাখি সেটা অনেক সময় লাগবে। আমরা আগে ডিজাইনটা শেষ করি, পরে টেবিল অফ কন্টেন্ট অ্যাড করব। ফার্স্টে কি দিতে হবে? বডিতে আসলে দিতে হবে, আসলে দেওয়া লাগবে। একটু খেয়াল করেন, এখানে আমরা যে সিএস, সরি এটা না,
আমরা যে বুটস্ট্র্যাপ min.css ইউজ করছি, এখানে বডি খোঁজেন তো, দেখেন বডি আছে কিনা। সরি, আছে? নাই। এবার নর্মালাইজে যান, দেখেন। সো বুটস্ট্র্যাপে নাই, কিন্তু কোথায় আছে? নর্মালাইজে আছে। বুটস্ট্র্যাপে নাই, এই যে আছে, সরি আমি ভুল বলছি, বুটস্ট্র্যাপে আছে। এই যে বডি ইকুয়াল, বডি মার্জিন ইকুয়াল 0, ইকুয়াল না, কোলন আর কি। বুটস্ট্র্যাপেও আছে, নর্মালাইজও আছে, যেহেতু নর্মালাইজটাই বুটস্ট্র্যাপের মধ্যে কম্পিটেবল করা বা সাপোর্ট করা আর কি। আমাদের আর কষ্ট করে কি বডিতে মার্জিন 0 দেওয়া লাগবে না, 3 বার হয়ে যাবে তখন। বাদ দেন। এরপরে এখন আপনি কাজ শুরু করেন। প্রথমত আমাদের কয়টা সেকশন আছে এখানে? এটা বাদ দেন, এটা বাদ দেন, এটা বাদ দেন। একটা সেকশন, দুইটা, তিনটা, পুরোটা মিলে চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তো আপনি 8টা সেকশন তৈরি করেন। সাপোজ সেকশনগুলোর নাম সেকশন HTML, এগুলোর নাম সেকশনই রাখেন। কয়টা? 8, 8টা সেকশন। বুঝি নাই কোনটা? এটা আচ্ছা 9টা। আচ্ছা ধরে নেন ওইটা আলাদা, ঠিক আছে। ওকে, এবার প্রত্যেকটা সেকশন এবার এক সেকশন নাম দেন। সাপোজ হেডার সেকশন। এখানে এরিয়া দিবেন না সেকশন দিবেন, এটা আসলে সমস্যা না, নো প্রবলেম। জাস্ট নামগুলো একটু ছোট রাখার ট্রাই করবেন। এটার নাম কি হইতে পারে? এ নিউ জেনারেশন অফ ভিনটেজ বাইক। ভিনটেজ বাইক, এখানে তো মানুষ ভিনটেজ রিলেটেড ওয়েবসাইট নাও করতে পারে। আচ্ছা এখানে দিতে পারেন সাপোজ ইন্ট্রো সেকশন, ঠিক আছে। ইন্ট্রো সেকশন বা এই টাইপের একটা নাম দিবেন আর কি। আচ্ছা একটু নিচে আসেন, মানে আমি ইন্ট্রোডিউস করালাম আর কি যে এটা কিসের ওয়েবসাইট, এটা কিসের হইতে পারে? গ্যালারি। আচ্ছা দেখেন বাইসাইকেল কোম্পানি সিমস, ওকে গ্যালারি দেন আপাতত, যেহেতু গ্যালারি দিতে চাচ্ছেন সমস্যা নাই। এটা কি সেকশন হইতে পারে? টুইট সেকশন। টুইটারের টুইট, এই যে টুইটার, না টুইটার, এটা টুইটারের সেকশন। কি থাকতে পারে? না, টুইটারের টুইটগুলোই স্ক্রল হচ্ছে, ঠিক আছে। এটা কি হতে পারে? ধরেন এটা পোর্টফোলিও। আচ্ছা তারপরেরটা কি হতে পারে? আচ্ছা এটা সাথেই, সরি আমি তখন ঠিক মতো খেয়াল করি নাই। এটা কি? এটা সাথেই, এটা লেখার দরকার নেই, ওটা ভিতরে লিখবো। আচ্ছা তারপর সাবস্ক্রাইব, মনে করেন ইন্টারভিউ ইমেল দিয়ে মানুষ গো দিয়ে সাবস্ক্রাইব করবে তাদের ইমেলটা। সাবস্ক্রাইব সেকশন, নিচে আসেন। এটা কি হতে পারে? ফুটার। আচ্ছা কোনো কিছু কি মিস গেল? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এখানে 8টা লিখি না, 1 2 3 4 5 6 7 8, না মাঝখানে একটা মিসিং আছে। ও আচ্ছা রাইট, একসাথে আলাদা না। আচ্ছা হয়েছে না? এবার যেটা করবেন, প্রত্যেকটা সেকশনের আগে আর পরে একটা কমেন্ট অ্যাড করবেন। সাপোজ হেডার এরিয়া, ঠিক আছে। এখানে লিখবেন হেডার এরিয়া এন্ডস
করবেন, কমেন্ট অ্যাড করবেন। এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, এখানে দিবেন ইনটু সেকশন, এরিয়া না দিয়ে সেকশন দেন, ইনটু সেকশন। এটা ঠিক পরে লিখেন ইনটু সেকশন এন্ডস। এটা কি সেকশন? গ্যালারি সেকশন। গ্যালারি সেকশন এন্ডস। টুইট সেকশন। এভাবে টাইম বেশি লাগলো এভাবেই করবেন। এভাবেই করতে হবে এমন কোনো কথা নাই, আপনাদের মন মতো। যেমন ওইখানে যে টেমপ্লেট দেখছিলাম ওখানে পেজ সোর্সে গিয়ে দেখবেন এন্ডস লেখে নাই, খালি শুরু যেখানে হয়েছে ওইখানে লিখছে। এভাবে লিখলে আপনার বুঝতে একটু সুবিধা হবে। পোর্টফোলিও সেকশন, পোর্টফোলিও সেকশন এন্ডস। আচ্ছা, এখানে কি লিখবেন? সাবস্ক্রাইব সেকশন। আচ্ছা, সাবস্ক্রাইব সেকশন এন্ডস। ফুটার সেকশন, একই জিনিস বারবার করতে হচ্ছে। ফুটার সেকশন। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখেন আমাদের এখানে ফেসবুক টুইটার আছে না? এই ফেসবুক টুইটার আইকনগুলো কি বুটস্ট্র্যাপে আছে? কোথায় আছে? আমাদের ফন্ট অসমটাও লাগবে। দেখছেন কত কিছু লাগে একটা ডিজাইন করতে গেলে। ফন্ট অসমে ঢুকেন, ডাউনলোড করেন। ডাউনলোড করে ইউজ করবেন। সিডিএন দিয়ে ইউজ করলে যাদের ইন্টারনেট স্পিড স্লো তাদের অনেক টাইম লাগবে ওয়েবসাইটটা লোড হইতে। এভাবে ডাউনলোড করে করবেন। সিডিএন দিয়ে করবেন কখন? আপনার ক্লায়েন্টের বাজেট অত বেশি না, ঠিক আছে? ক্লায়েন্টের বাজেট অত বেশি না, আর আপনাদের টাইমও খুব বেশি নাই। আপনি খুব শর্টকাটলি করে জমা দিয়ে দিতে চাচ্ছেন, দ্যাট টাইম কোনোটাই ডাউনলোড করার দরকার নেই, সবই সিডিএন দিয়ে করেন। ওকে, এখান থেকে ফন্টস ফোল্ডারটা এখানে পেস্ট করেন, অটোমেটিক্যালি ফন্টস ফোল্ডারটা কি মার্জ হয়ে যাবে। এই যে মার্জ, উইন্ডোজ 8-এ এই ফ্যাসিলিটিটা আছে। আপনি যদি ইয়েস দেন মার্জ হয়ে যাবে, ভিতরে আগে যা ছিল তাও থাকবে, নতুনগুলো অ্যাড হয়ে যাবে। তারপর হচ্ছে সিএসএস ফোল্ডার, সিএসএস ফোল্ডারটাও কি পেস্ট করবেন। 7-এর জন্য ভিতরে ঢুকে জাস্ট ভিতরেগুলো পেস্ট করবেন। এটাও কি মার্জ হয়ে গেছে। তো আমাদের নর্মালটা দরকার নেই, ফন্ট সব মিনিফাইডটাই দরকার। পরে যান fontosum.min.css, হয়েছে না? শেষ। আচ্ছা, এবার কাজ শুরু করবো আমরা। কাজ শুরু করার জন্য এখন আমরা এই ডিজাইনে আসি। প্রথমত উপর থেকে স্টার্ট করবো। প্রথমত কি উপর থেকে স্টার্ট করবো। এখন আপনাদের মাথার মধ্যে ফার্স্টে চিন্তা আসবে এটা কি কোনো ইমেজ না ব্যাকগ্রাউন্ড ইমেজ? কি এটা? ব্যাকগ্রাউন্ড ইমেজ। ইমেজ একটু চিন্তা করতে হবে, যে কোনো একটা নিলে হচ্ছে না। আচ্ছা, একটু চিন্তা করতে হবে, একটু চিন্তা করবেন। আমরা যদি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ইমেজ নেই সেক্ষেত্রে এটা চ্যাপটা হয়ে যাবে। কি হয়ে যাবে?
চ্যাপ্টা হয়ে যাবে। সো আপনি যদি হাইট বাড়ায় দেন ঠিক থাকলো, আবার ছোট করেন চ্যাপ্টা হয়ে যাবে। এই জন্য কি দিব, নর্মাল ইমেজ নিব আমরা। এখানে আরেকটা মানে ব্যাপার খেয়াল রাখতে হবে, যদি এখানে লেখা থাকতো তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ, কোনো লেখা নাই কিন্তু খালি। আর তাছাড়া এটা কোনো স্লাইডারও না যেটা চেঞ্জ হবে, বুঝতে পারছি? যদি এখানে ডানে বামে চেঞ্জ করার অপশন থাকতো, বুঝতেই পারতেছেন এটা স্লাইডার, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড হিসেবে নেওয়া হতো। অনেক কিছু চিন্তা ভাবনা করে কাজ করতে হয় আর কি। তো এত চিন্তা ভাবনা প্রথমে না করলেও চলবে, কাজ করতে করতে বুঝে ফেলবেন। আচ্ছা, এখন প্রথমত মেনু বানাইতে হবে। মেনু বানানোর জন্য আমাদেরকে দেখেন, আমরা যদি কন্টেনার নেই তাহলে তো এখান থেকে শুরু হবে, তাই না? কিন্তু কন্টেনারই নিব আমরা, কারণ মেনুটা তো বাম দিক থেকে শুরু হবে না, কোথা থেকে, মাঝখানে। আচ্ছা, কন্টেনার নেন। কন্টেইনার না নিলেও চলে, তারপরে নিলাম। আচ্ছা, কন্টেইনার নিয়ে এবার মেন মেনুটা নেন, nav ডট মেইন মেনু। ওকে, nav ডট মেইন মেনু। এবার একটা লোগো সেকশন বানাবেন। চিন্তা করতেছেন লোগোটা তো থাকবে মেনুর ভিতরে, তাই না? তাহলে বাইরে কেন দিতেছি, দরকার আছে, একটু পরে বুঝবেন। ওকে, এখানে কয়টা, চারটা মনে হয়, চারটা না পাঁচটা। প্রত্যেকটার ভিতরে এ থাকবে, হ্যাশ থাকবে, আর এখানে হোম লিখেন। মাঝখানেরটার মধ্যে হোম হবে না, কি হবে, ইমেজ হবে। কি হবে, ইমেজ হবে। এখানে কিছু একটা হবে। আচ্ছা, এই পর্যায়ে যখন আসবেন তারপরে ইমেজগুলো কাটবেন। আপনি যদি আগে ইমেজগুলো কেটে রাখেন সেক্ষেত্রে আপনার মাথায় ইনস্ট্যান্ট আসবে না ইমেজের নামটা কি ছিল। আপনি মনে করেন গতকালকে সব ইমেজ স্লাইস করে কেটে রাখছেন, আজকে কাজ করতেছেন, এটা মাথায় ঢুকবে না কোন নামে কোনটা কাটছেন, অনেক ইমেজ কিন্তু। সো মার্কআপ করার সময় কি ইমেজগুলো কাটবেন, মনে থাকবে, তখন আপনার কাজ করতে একটু সুবিধা হবে। এবার একটা একটা করে কাটেন, কিন্তু ম্যাক্সিমাম লোকজন যেটা করে আগে কাটে তারপর মার্কআপ শুরু করে। আচ্ছা, অটো সিলেক্ট দিয়ে নেন, লেয়ার দিয়ে নেন, এবার এটাও দিয়ে নেন, ক্লিক করেন। সিলেক্ট হয়েছে? আচ্ছা, হয়নি, সমস্যা নেই। যদি এখান থেকে সিলেক্টটা না হয় একটু জুম করেন, জুম করার পর হওয়ার কথা না, একটু পরে যান, এবার ক্লিক করেন। হয়েছে? ও হয়েছে, এবার হয়েছে। আচ্ছা, কাজ করছে। সেভ করে কি আমরা জানি তো নাকি? অলটা প্রেস করে ওইটা লকের উপর ক্লিক করব, ক্লিক করে ইমেজ থেকে ট্রিম করব, ওকে করব, শুধুমাত্র অতখানি থাকবে। এবার যেহেতু এটা ট্রান্সপারেন্সি আছে, সেভ ফর ওয়েব, এটাকে PNG24 সিলেক্ট করেন, করে সেভ করে নেন। ইমেজেস ফোল্ডার বানাই নেই, বানাচ্ছে এখন ইমেজেস ফোল্ডার, তার ভিতরে লিখেন লোগো ডট পিএনজি। লোগো ডট পিএনজি না, ইমেজের নাম কখনো লোগো ডট পিএনজি রাখবেন না, ইমেজের নাম রাখবেন ওয়েবসাইটের নাম। ওয়েবসাইটের নাম কি, ইয়েবো বাই সাইকেল ডট পিএনজি। কেন ইমেজের নামটা ওয়েবসাইটের নামে কেন রাখবো? ওই যে কিছুক্ষণ আগে বললাম এসইও ফ্রেন্ডলি করতে হবে, তাই না? কেউ যাতে এই কথাটা লিখে সার্চ দিলে গুগলে তার ওয়েবসাইটটা খুঁজে পায়, মানে ওয়েবসাইট বলতে এই লোগোটা খুঁজে পায় আর কি ইমেজে, সেজন্যই কি আমরা এই নামে সেভ করতেছি। কারণ এই নামটা লিখে এখন গুগলে সার্চ দিলেই এটা পাওয়া যাবে, যদি ওয়েবসাইটে লাইভ সার্ভারে আপলোড করা হয় আর কিছুদিন ওয়েট করা হয়। বুঝতে পারছি? কিন্তু যদি এটার নাম থাকে লোগো, গুগল কি ব্রেন আছে যে বুঝে নিবে এটা হচ্ছে ইয়েবো বাইসাইকেলের লোগো? বুঝে নিবে না। বুঝতে পারছি? এগুলো মনে রাখবেন। আচ্ছা, ইয়েবো বাইসাইকেল ডট পিএনজি, এখানে সেম জিনিস লিখবেন, ইয়েবো বাই সাইকেল। মনে থাকবে? এটাও হেল্প করবে গুগলের সার্চ রেজাল্টে শো করার জন্য। হ্যাঁ, ইমেজ যদি না পাই সেক্ষেত্রে এই নামটা দেখে সে শো করাবে।
আচ্ছা হয়ে গেছে তো, সেম জিনিসটা এটা ভিতরেও দেন। দুইবার লোগো কেন শো করাচ্ছি? আমরা নর্মাল স্ক্রিনে এটাকে শো করাবো, ছোট হয়ে গেলে এটা হাইড করে ফেলবো, শুধু এটা শো করবে। বুঝতে পারছি? মানে দুইবার লোগো শো করাবো, একটা আলাদা সেকশনের মধ্যে লোগোটা রাখলাম, মেনুর ভিতরেও রাখলাম। আমরা যখন ছোট করব, যদি নিচে নিচে করে ফেলি, যদি কি করি নিচে নিচে করি, সেক্ষেত্রে দেখেন দুইটা মেনু, মাঝখানে লোগো, তার নিচে আবার আবার মেনু, সমস্যা না? দেখতে ভালো লাগবে। তখন কি করব, ছোট করার পরে উপরের লোগোটা উপরে শো করবে, আর নিচের মেনু থেকে লোগোটা বাদ দিয়ে দেবে। বুঝতে পারছি? ওকে, আচ্ছা হচ্ছে মার্কআপ। এরপরে হেডার সেকশনের ভিতরে লোগো সেকশন নিলাম না, একটা মেইন মেনু সেকশন নিলাম। এই কন্টেইনারের ভিতরে একটা রো নেন। কি নিলাম? রো নিলাম। নিয়ে এই টোটাল জিনিসটাকে কল MD12 এর মধ্যে রাখেন। এটা না করলেও চলতো, কিন্তু করলে কিছু ফ্যাসিলিটি পাওয়া যাবে আর কি। আচ্ছা করলাম, বুঝতে পারছি। সেম ভাবে আবার এই কন্টেইনারের পরে আরেকটা কন্টেইনার নেবেন। একটু খেয়াল করেন, এই যে ইমেজটা, এটা ফুল স্ক্রিন না? কন্টেইনার নিলে ফুল স্ক্রিন থাকবে? কন্টেইনার ফ্লুইড নিলে ফুল স্ক্রিন থাকবে? থাকবে না। এই জন্য আমরা এখানে কন্টেইনার রোটো কিছু নিব না, মনে থাকবে? এখানে জাস্ট একটা ক্লাস নেব, ক্লাসের নাম দেন হেডার ব্যানার। ব্যানার না দিয়ে অন্য কিছু দেওয়া উচিত। হেডার ইমেজ দেন। আচ্ছা এটার ইমেজে এটাকে লিঙ্ক করার না করলেই বেটার, কারণ এখানে লিঙ্ক করানোর কিছু নাই। এমজি ইমেজেস। এবার এটাকে সেভ করেন। ওকে, এটা পুরোটাই হচ্ছে একটা ইমেজ, ঠিক আছে? এটা কি পুরোটা একটা ইমেজ। এখন এখানে দেখার বিষয়, আপনি যদি এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে নিতেন হয়তো, সেক্ষেত্রে মেনুর নিচে ব্যাকগ্রাউন্ড দেওয়া লাগতো। আর যদি ব্যাকগ্রাউন্ড হিসেবে নাও নিতে চান, কোনো সমস্যা নাই। এই যে এই হচ্ছে পুরো ইমেজটা। এখন প্রবলেম কোথায়? এখানে প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে এই উপরের অংশটা কিন্তু বেশি নিচে নেমে যাবে, তাই না? এটা সলভ করা যাবে, সমস্যা নেই, কিন্তু আমরা ইমেজ হিসেবেই নিব। ইমেজ হিসেবে নিয়েই মেনুটাকে উপরে রাখবো। দেখেন কেমনে রাখি। সেভ করেন এটাকে, আগে ট্রিম করেন, পরে সেভ করেন। সেভ ফর ওয়েব, না সরি, সেভ অ্যাজ। যেহেতু এটা জেপিজি, সো সেভ অ্যাজ দেন আর সেভ ফর ওয়েব দেন, তেমন কোনো খুব বেশি ডিফারেন্স হবে না। জাস্ট এখানে যদি নিয়ে আসেন, তাহলে এখানে কোয়ালিটিকে একটু লেস করতে পারবেন আপনি, সাইজ কমানো যাবে। আচ্ছা হেডার ইমেজ নামে সেভ করেন এটাকে, হেডার ইমেজ ডট জেপিজি। এখানে লিখেন হেডার ইমেজ। ওকে, আমাদের হেডারে আর কিছু বাকি আছে? মনে করেন আমরা এখন হেডারটা কমপ্লিট করব। কোথায়? এগুলো এগুলো হ্যাঁ, এগুলো দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা সবগুলো হোম লেখা আছে। প্রথমটা হচ্ছে অ্যাবাউট আস, পরেরটা ওয়ার্ক, সব কন্ট্যাক্ট। প্রথমটা কি? অ্যাবাউট আস, ওয়ার্ক, সব কন্ট্যাক্ট। সিএসএস দিয়ে পরে বড় হাতে করবো, সমস্যা নেই। আচ্ছা হেডারটা মোটামুটি কমপ্লিট। এবার আমরা চলে যাই সিএসএস এ।
এবার এখানে প্রথমে একটু কমেন্ট করেন যে হেডার এরিয়া, এই কমেন্টটা আমরা এরকম রাখবো না, পরে একটু অন্যরকম কমেন্ট লিখবো। হেডার সেকশন না এটা, হেডার সেকশন, এটাকে ওভারফ্লো হিডেন করেন যাতে বাইরের কিছু এটাতে না ঢুকতে পারে। সেকেন্ডলি হেডার সেকশনের মধ্যে এই যে মেনুগুলা, এই জিনিসগুলা ইউএল এলআই এর মধ্যে আছে না, যদি আমি মেইন মেনুর এখানে দেই টেক্সট সেন্টার, কি দেই টেক্সট সেন্টার, এবার এটাকে রান করেন। ঠিক করতেছি, সমস্যা নেই, আসছে। এই ইউএল এর মধ্যে যদি একটা ক্লাস অ্যাড করি লিস্ট আনস্টাইলড, প্যাডিং পাচ্ছে, এগুলাকে যদি পাশাপাশি আনতে চাই, আমি যদি এখানে লিখি লিস্ট ইনলাইন, সিএসএস করা লাগছে। ওকে, সো এই হচ্ছে বুটস্ট্র্যাপের একটা ম্যাজিক। বুটস্ট্র্যাপ দিয়ে আমরা সুন্দরভাবে ক্লাস বসেই কি কিছুক্ষণের মধ্যে করে ফেললাম। এবার লোগোটা, আমি যখন ফার্স্ট টাইম বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করতাম তখন বুটস্ট্র্যাপের ভার্সন ছিল 1 পয়েন্ট সামথিং, যখন ফার্স্ট টাইম বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করা শুরু করছিলাম। তো ওই সময় আপনার হাইট শো করার একটা অপশন ছিল, যে বড় স্ক্রিনে শো করবে, ছোট স্ক্রিনে শো করবে না। রাইট নাও ওইটা আসলে সিএসএস দিয়ে করবো আমরা, মানে বুটস্ট্র্যাপ ওই ধরনের কিছু এখন আর রাখে নাই সম্ভবত। আর যদি আমি ওটা করেও থাকি, যদি বুটস্ট্র্যাপে তখন নাও থাকে, হয়তো আমি অন্য কোনো ফ্রেমওয়ার্কে করছিলাম, বাট আমার মনে হচ্ছে আমি বুটস্ট্র্যাপেই করছিলাম। আচ্ছা আছে, আচ্ছা থাকলেও আমরা ওইভাবে না করে নর্মালি করি। হেডার সেকশন, তার ভিতরে লোগো সেকশন নিচ্ছে একটা, ডিসপ্লে নান, এটা চলে আসছে। তো পুরো সেকশনের নাম কি? হেডার সেকশন না? এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এই ব্যাকগ্রাউন্ড কালারটা নেন, নিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড কালারে দিয়ে নেন। এখন তো আসে কিনা, কেন ইন্সপেক্ট এলিমেন্ট করেন, করে এখানে হেডার সেকশনে ক্লিক করেন একটা, দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডটা পাইছে কিনা। আচ্ছা লোগো সেকশনে দিয়ে ফেলছি বলে, দেখেন তো মিলে কিনা। মিলে মিলে না, কারণ এখানে এক একবার এক এক কালার ইউজ করা হয়েছে। এই জন্যই আমরা যেটা করব, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড দরকার নাই। লোগোর যে সেকশনটা, এটাকে পজিশনে অ্যাবসলিউট করব। কি করব? অ্যাবসলিউট করে উইথ 100% করবেন, ডিসপ্লে ব্লক করবেন, আর এটাকে পজিশন রিলেটিভ করবেন। কি করবেন? আর এখানে পজিশন অ্যাবসলিউট যেহেতু করছেন, আচ্ছা খেয়াল করি না, আমি টপ থেকে 0 করেন। লোগো না, আমরা তো মেনুটাকেই করব। মেনুটার জন্য আলাদা কিছু নিছি, হ্যাঁ নিছি, মেন মেনু। তাইলে এগুলোকে কাট করেন, লিখেন হেডার সেকশন মেইন মেনু। ওকে, এবার রিলোড দেন একটা। সমস্যা না, না ঠিক করতেছি, ওটা ঠিক করতেছি। কাটা যাবে না, কারণ হচ্ছে ক্লায়েন্ট কি সবসময় এই ইমেজ ইউজ করবে? ক্লায়েন্ট মনে করেন যে ব্যাকগ্রাউন্ড লাল বলা একটা ইমেজ ইউজ করবে, ব্যাকগ্রাউন্ড লাল, সেক্ষেত্রে এই ইমেজটা কি ক্লায়েন্টের লাগবে? লাগবে না। সে একটা স্যাম্পল হিসেবে এটা দিতে পারে, সে হইতে পারে না তার নিজের পার্সোনাল অন্য একটা ইমেজ ইউজ করবে পরে। এই জন্য ওইভাবে আমাদের ইউজ করতে হবে যাতে ইমেজটা চেঞ্জ করে ফেললেও কোনো সমস্যা না হয়। বুঝতে পারছি? আচ্ছা এইবার এটা তো করলাম। ইমেজ যেটা আছে হেডার সেকশন ডট
হেডার ইমেজ আইএমজি, সেটার উইথটা 100% করেন, হাইট অটো। আচ্ছা, এটা না করে আমরা যদি এরকম করতাম, ক্লাস আইএমজি ব্লক, ব্লক না, আচ্ছা আইএমজি ব্লক না অন্য কোনো ব্লক? রেসপন্সিভ হওয়ার কথা না, রেসপন্সিভ তো হচ্ছে যখন ওটা ছোট থাকে তখন। কাজ করছে এটা এটা না না, ইমেজের উইথটা ফুল স্ক্রিন পাবে, এটা ফুল স্ক্রিন পায় না, এটা আরো ভিতরে চলে গেছে, আরো ডান দিকে চলে গেছে। আইএমজি ব্লক নামে একটা ক্লাস থাকার কথা, আইএমজি ব্লক, সেটা ব্লক না, আইএমজি ব্লক নামেই আছে। একটু দেখি গেট বুটস্ট্র্যাপে যাই, করা যাবে। আপনি যদি সিএসএস এটাকে উইথ 100% করেন, হাইট অটো করেন, চলবে, কিন্তু আমি চাচ্ছি না সিএসএস দিয়ে করতে। আইএমজি ব্লক না, কিছু নাই এই নামে, আইএমজি রেসপন্সিভ আছে, ঠিক আছে। আইএমজি রেসপন্সিভ মানে হচ্ছে ম্যাক্স উইথ 100%, উইথ 100% না, ম্যাক্সিমাম উইথটা হচ্ছে 100%। আইএমজি রেসপন্সিভ না, হ্যাঁ আইএমজি রেসপন্সিভ দিলেও চলবে যদি ইমেজটা বড়, কিন্তু এখানে আবার সমস্যা হয়ে যাবে যদি ইমেজটা ছোট হয়ে যায়। ইমেজটা যদি ছোট হয় তখন আবার সমস্যা হবে। দেখেন এই যে ফিট হয়ে গেছে, আমি আইএমজি রেসপন্সিভ ইউজ করি, ঠিক আছে, কিন্তু যদি বড় স্ক্রিনে দেখি আমি, সাপোজ 1920, দেখেন বুঝাতে পারছি, এই জন্য আমি আইএমজি রেসপন্সিভটা ইউজ করতে চাচ্ছি না, আমি ইউজ করতে চাচ্ছি আইএমজি ব্লক। আইএমজি ব্লক ছিল এখানে, বাদ দেন, আমরা সিএসএস দিয়ে করে আপাতত খুঁজতে টাইম লাগতেছে। আচ্ছা, এখানে করেন উইথ 100% হাইট অটো, প্লাস এখানে আইএমজি রেসপন্সিভটাও দিয়ে রাখেন। এবার রিলোড দেন, এবার বড় করেন, ঠিক আছে না? এবার আইএমজি ব্লক এটা, ও কাজ করে, কিছুক্ষণ আগে তো কাজ করে নাই। আচ্ছা আচ্ছা, এটা বাদ দে, না কাজ করে না, খুঁজেন, আপনারা একটু খুঁজে দেখেন আইএমজি ব্লক নামে কোনো ক্লাস আছে কিনা, ঠিক আছে। আইএমজি ব্লক যদি নাও ইউজ করেন, সিএসএস দিয়ে করেন। আর নর্মালি আইএমজি রেসপন্সিভটা অন্য কাজে ইউজ করা হয়, এটা হচ্ছে যদি ছোট, মানে ইমেজটা যদি ছোট হয়, সেক্ষেত্রে যখন ছোট করতে থাকবেন তখন ওইটা আর বাইরে যাবে না, ওটা ভিতরেই থাকবে। ওকে, আমাদের আর বাকি আছে কি হেডারে, শুধুমাত্র মেনুগুলোকে স্টাইল করাটা বাকি আছে। স্টাইল করেন, মেইন মেনু ইউএল এলআই, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, কালার কি হবে, আপার কেসটা বুটস্ট্র্যাপে যদি দিতে চান তাহলে আপনাকে আবার লিংকের মধ্যে ক্লাস বসাতে হবে, আর যদি ইউএল এ দেন তাও হবে। আমি সিএসএস দিয়ে করতে চাচ্ছি যাতে আমি হোভার করলে ওটাকে একটু চেঞ্জ করতে পারি, ঠিক আছে। মানে মেইন কথা কি, বুটস্ট্র্যাপে সব ধরনের জিনিস থাকলেও আমরা কিছু ক্ষেত্রে ইউজ করবো না, কেমন, যেমন হচ্ছে ক্লায়েন্ট চাচ্ছে না এটা বড় রাখতে,
আপনি ওয়েবসাইটে আপলোড করছেন, আপলোড করার পর অন্য একজন ডিজাইনার এটা এডিট করবে। এখন সে কি চিন্তা করবে, তাকে সিএসএস এ এডিট করতে হবে, এটা চিন্তা করবে না। আপনি দিয়ে রাখছেন কোথায়, এইচটিএমএল এর মধ্যে। তখন সে যদি এইচটিএমএল এ কোথায় কি ইউজ করে সে খুঁজে না পায়, সমস্যা না। সিএসএস যদি করেন সে খুব ইজিলি কিন্তু চেঞ্জ করে ফেলতে পারবে। খুব বেশি দরকার না হলে আমরা বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করবো না। ওকে, কারণ আমরা যথাসাধ্য ট্রাই করবো যাতে সিএসএস এ অপশনগুলো রাখা যায়, যাতে পরবর্তীতে চেঞ্জ করতে পারি আমরা। আচ্ছা, এবার আবার উপরে চলে আসি। এবার এখানে ক্লিক করেন। আমি সবসময় দেখবেন কি ক্লায়েন্টের কথা চিন্তা করে কাজ করি, যে ক্লায়েন্টের কোনটাতে সুবিধা হবে, কোনটাতে অসুবিধা হবে। আপনি ডিজাইন করছেন খুব সুন্দর, এলোমেলোভাবে মিলে টিলে দিচ্ছেন, ক্লায়েন্টও স্যাটিসফাইড। সে যখন পরবর্তীতে কাজ করতে যাবে তখন যদি দেখে অন্য একজন ডিজাইনার তাকে বলতেছে যে তোমার আগের ডিজাইনার ফালতু কাজ করছে, সে আপনাকে আর কাজ দিবে না। কিন্তু যদি এমন হয় অন্য একজন ডিজাইনার বলতেছে তোমার আগের ডিজাইনার খুব ভালো কাজ করছে, বলে, আমি বলি, বলে, মানে নর্মালি চিন্তা করলে মনে হবে যে বলবে না, আসলে বলে। আচ্ছা, বলুক আর না বলুক, আপনি সুন্দর ডিজাইন করবেন, এটা হচ্ছে মেইন কথা। আচ্ছা, কালারটা কপি করব, কপি করে এখানে দিয়ে দেন। আমি এখানে একটু খেয়াল করেন, আমি পজিশন লেফট টপ উইথ ডিসপ্লে এভাবে ইউজ করছি। এক্ষেত্রে কিছু সিরিয়াল আছে, কি আছে, কিছু সিরিয়াল মেনটেন করতে হবে আমাদেরকে, যে কোনটা উপরে ইউজ করতে হবে, কোনটা নিচে ইউজ করতে হবে। দরকার আছে সিরিয়াল মেনটেন করা না, কিন্তু ভ্যালিড বা এটাকে একটু স্ট্যান্ডার্ড করার জন্য আমাদের সিরিয়ালটা মেনটেন করতে হবে, যে পজিশন উপরে ইউজ করতে হয় না উইথ নিচে ইউজ করতে হয়, পজিশন উপরে না উইথ উপরে, মানে এভাবে কিছু সিরিয়াল মেনটেন করা উচিত। গুগলে সার্চ দেন সিএসএস স্ট্যান্ডার্ডস, HTML স্ট্যান্ডার্ড লিখে সার্চ দিলে ভালো কিছু পাবেন। এখানে একটু নিচে আসেন, দেখেন codex.wordpress.org, দেখতেছেন কি লেখা, সিএসএস কোডিং স্ট্যান্ডার্ডস। ক্লিক করেন এখানে। মানে ওয়ার্ডপ্রেস যেহেতু আমাদের টার্গেট, সো ওয়ার্ডপ্রেসের উপর বেস করেই তো কাজ করবো সবসময়। এই জন্য ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে কীরকম স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয় সেটাই আমরা দেখবো। এখানে লিখছে দ্য ওয়ার্ডপ্রেস সিএসএস কোডিং স্ট্যান্ডার্ডস আর নিউ লোকেটেড ইন দ্য কোর কন্ট্রিবিউটর হ্যান্ডবুক। এখানে নিয়ে গেছে তারা এই কোডগুলো, মানে এই পেজে ছিল আগে, এখন নিয়ে গেছে এই পেজে। ক্লিক করলাম, করার পর এখানে দেখতে পাবেন। খেয়াল করেন, এটা হচ্ছে কারেক্ট ফর্ম। যদি আপনি কমা কমা দিয়ে লিখেন অবশ্যই নিচে নিচে লিখতে হবে। আর ইনকারেক্ট ফর্ম কোনটা, যদি আপনি পাশাপাশি লিখেন। কিন্তু আমরা কিভাবে কাজ করি, যে কমা দিয়ে পাশাপাশি লিখলেই হয়। তা আমাকে দেখবেন সবসময় নিচে নিচে লিখি, কারণ কি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। একটু নিচে আসেন, সিলেক্ট করতে গেলে আপনি যদি এইভাবে করেন, যেমন হচ্ছে আপনার এই কমেন্ট ফর্ম, হাইফেন দেন, এখানে কি দেন, হাইফেন দেন, এটা হচ্ছে কারেক্ট। কিন্তু যদি হাইফেন না দিয়ে একসাথে লিখেন, এটা কি ইনকারেক্ট। এবার খেয়াল করেন, আপনি যদি আন্ডারস্কোর দেন, এটাও কি ইনকারেক্ট। তারপর আপনি যদি এইভাবে লিখেন, এইভাবে, তাহলে কি ইনকারেক্ট, কারণ ডিভের ক্ষেত্রে ডিভ লেখা লাগে না, এমনিই কিন্তু কাজ করে। তারপরে এটা শুধু ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। আপনি নর্মালি কাজ করলে এগুলো মেনটেন না করলেও চলবে। আপনি যদি থিম ফরেস্টের মতো জায়গায় ওয়ার্ডপ্রেস থিম সাবমিট করতে চান, তাহলে একটু মেনটেন করা উচিত। আচ্ছা, তারপরে দেখেন এখানে আরো অনেক ইনকারেক্ট ফর্ম আছে, একসাথে না, মানে ডিভ ইউজ করা যাবে না। এটা আলাদা, দুটো আলাদা ওয়ার্ড না, আলাদা ওয়ার্ড তো, সেক্ষেত্রে হাইফেন ইউজ করবেন। আচ্ছা, তারপর একটু নিচে আসেন, এক্সাম্পল দেখেন, একটু পরে আসেন, এখানে লেখা আছে যে প্রপার্টি অর্ডারিং, above all else choose something that is meaningful to you and semantic in some way। এখানে কিছু অর্ডার দেওয়া আছে, ফার্স্টে ডিসপ্লে, পরে পজিশন, পরে বক্স মডেল, পরে কালার টাইপোগ্রাফি, পরে আদার্স। ডিসপ্লে বলতে কি বুঝায়, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ইনলাইন, এগুলা।
আচ্ছা, পজিশনিং বলতে বোঝায় যদি পজিশন ইউজ করেন সবার উপরে দিতে হবে, পজিশন লেফট রাইট বটম সব সবার উপরে। এরপর বক্স মডেল, বক্স মডেল বলতে কি বোঝায়? মার্জিন, প্যাডিং, হাইট, উইথ, বুঝতে পারছি? আচ্ছা, তারপরে কালার টাইপোগ্রাফিটা ঠিক তারপরে ইউজ করবেন। টাইপোগ্রাফি বলতে বোঝায় কি? ফন্ট, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, তারপর কি লাইন হাইট, এগুলোই কি টাইপোগ্রাফি। কালার ইউজ করবেন টাইপোগ্রাফির আগে বা পরে, পাশাপাশি। এরপরে যদি আর কিছু থাকে সেগুলো কি পরে ইউজ করবেন। মনে থাকবে সিরিয়াল মেনটেন করলে আপনার এসব ওয়েবসাইটওয়ালারা মানে থিম ফরেস্টের মতো ওয়েবসাইটওয়ালারা যখন দেখে তার সিরিয়াল সব ঠিক আছে, তার উপরে টেবিল অফ কন্টেন্ট আছে, এগুলো দেখে কিন্তু মাঝে মধ্যে অ্যাপ্রুভ করে দেয় টেমপ্লেটগুলো। ওকে, এরপরে ভেন্ডর প্রেফিক্স, প্রেফিক্স ইউজ করবেন। আমরা প্রথমে প্রেফিক্স না দিয়ে আগে কাজ শেষ করব, পরে প্রেফিক্স জেনারেট করব। এখানে আরো অনেক অনেক জিনিসপত্র আছে, যেমন হচ্ছে আপনি যদি ক্লাস ইউজ করেন দেখেন কিভাবে ইউজ করতে হবে। ডিফারেন্সটা দেখেন, ডিফারেন্সটা এখানে লিখছেন ডট ক্লাস, ডিফারেন্স কোথায়? অ্যাভয়েড মিসিং স্পেস এন্ড সেমিকোলন। আচ্ছা, এখানে সেমিকোলনটা দিচ্ছে, এখানে দেয় নাই, দিছে? দেয় নাই, ইনকারেক্ট, ইনকারেক্ট। একটা থাকলে সেমিকোলনটা দিতে হবে। তারপরে মার্জিন, এখানে বলছে অ্যাভয়েড অ্যাডিং এর ইউনিট অফ জিরো ভ্যালু, জিরো ভ্যালুতে পিক্সেল ইউজ করবেন না, বুঝতে পারছি? অ্যাভয়েড ইউজিং এ ইউনিট, আচ্ছা ওকে, বুঝি নাই এটা। এটা হ্যাঁ, এটার মধ্যে স্পেস দিতে হবে, এটাতে স্পেসটা দেওয়া আছে। নিচে আসেন, মানে ডিফারেন্স গুলো খেয়াল করলেই বুঝবেন যে আসলে কোনটা কারেক্ট কোনটা ইনকারেক্ট। মিডিয়া কোয়ারি, এখানে সিলেক্টর গুলো দিতে হবে, এখানে ইনকারেক্ট দা দেয় নাই। আচ্ছা, কমেন্টিং, কমেন্ট করার সময় এভাবে করতে বলছে। আমরা এক লাইনে লিখি না, এক লাইনে লিখতে মানা করছে। আর যদি ইনলাইনে হয় তাহলে কি এইভাবে। আচ্ছা, সেকশনস, সিলেক্টর, ডিফারেন্স কোথায়? ডেসক্রিপশন অফ এ সেকশন whether or not it has media queries etc. I should explain why this is so important. না, এখানে দুইটাই কারেক্ট, ঠিক আছে। একটা ইনলাইনের ক্ষেত্রে, একটা সেকশনের ক্ষেত্রে। সেকশন বলতে কি বুঝাইছে? সেকশন বলতে বুঝাইছে অনেকগুলা জিনিস আপনি একটা দিয়ে করতে যাচ্ছেন, কল করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কি এরকম করে করা বেটার। আর যদি জাস্ট একটা একটা স্পেসিফিক স্টাইলকে আপনি কমেন্ট করতে চাচ্ছেন তাহলে কি এভাবে। বিশেষ করে এই যে এটা দেখতেছেন এই লাইনটা, এরকম আরো যতগুলো নিয়ম কানুন আছে এখানে, এখানে নাই, আর যতগুলো নিয়ম কানুন আছে খুঁজে বাইর করবেন, সিএসএস স্ট্যান্ডার্ডস লিখে সার্চ দিলেই পাবেন, মনে থাকবে। আচ্ছা, আমরা কালারটা কপি করছি, এবার কালারটা পেস্ট করা দরকার। পেস্ট করা হয়েছে? আচ্ছা, রিলোড দেন, হ্যাশ দিচ্ছি। অটোমেটিক্যালি কি কার্সর নিয়ে গেলে নিচে একটা আন্ডারলাইন পাচ্ছে। আচ্ছা, এটাকে এখন বোল্ড করা দরকার, করেন ফন্ট ওয়েট। ওকে, তাহলে বোল্ড একটু পরে করি, এটাকে একটু কমেন্ট করে রাখি। আমরা একটা ফন্ট ডাউনলোড করি, এখানে কি ফন্ট আছে ক্লিক করেন, ল্যাটো বোল্ড। ল্যাটো বোল্ড গুগল ফন্টে আছে। আচ্ছা, আচ্ছা, যেহেতু এখানে চলে আসছে, সো google.com-এ যাই। google.com, আচ্ছা যাচ্ছে, সমস্যা নেই। এখানে আরো কিছু ভ্যারিয়েশন আছে কিনা দেখি, /fonts। বোর্ড লেখা দরকার নেই, শুধু ল্যাটো লিখেন, দেখি আর কি কি ভ্যারিয়েশন আছে। কেন ভ্যারিয়েশন খুঁজতেছে একটু বলি। কিছু কিছু ফন্টে দেখবেন এখানে ঠিকই দেখাচ্ছে ল্যাটো বোল্ড, কিন্তু বোল্ড দিলে অতিরিক্ত বোল্ড হয়ে যায়, ঠিক আছে? কারণ এখানে আপনার সেমি বোল্ড থাকতে পারে, কিন্তু এখানে কিন্তু ঠিকই বোল্ড দেখাবে, বুঝতে পারছি? আচ্ছা, এখানে একটাই আছে,
ক্লিক করেন, এটার ভিতরে দেখেন এই যে বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন আছে। ভ্যারিয়েশনটা আলাদা থাকতে পারে, ভিতরেও থাকতে পারে। ভিতরেই দেওয়া আছে এই যে নর্মাল, লাইট 300, নর্মাল 700। সেমি বোল্ড আছে? সেমি বোল্ড নাই, তার মানে সেমি বোল্ড ইউজ করার উপায় নেই, আমাদের বোল্ড ইউজ করতে হবে। আচ্ছা, তাহলে নর্মালটা সিলেক্ট করেন আর বোল্ডটা সিলেক্ট করেন। আচ্ছা, একটু পরে নেই, কারণ হচ্ছে আমরা এখনো শিওর না যে কয়টা লাগবে। আমরা আপাতত দুইটাই নেই, পরে বাড়ানো যাবে। কপি করেন, কপি করে কোথায় পেস্ট করবেন? একদম হেডে, ঠিক আছে? এখানে সিএসএস কপি করেন, দিলাম। এবার রিলোড দেন। একটা কাজ করবে? করবে না, কারণ হচ্ছে এখানে আমাদের ফন্ট ওয়েট 700 দিতে হবে যদি বোল্ড ইউজ করতে চাই। কি দিতে হবে? 700। এখানে ফন্ট ওয়েট কত ছিল? বোল্ড হচ্ছে 700, বুঝছে? আচ্ছা, এবার মাঝখানে কিন্তু অনেকখানি গ্যাপ। আর কি আছে? এটা একটা ডট আছে, তাই না? ওকে, একটা ডট আছে। আচ্ছা, এটা কি বুঝে ডট দিল বুঝলাম না। লজিক কি? ডট দেওয়ার পিছনে কারণ কি? স্টাইল, জাস্ট স্টাইল। আচ্ছা আচ্ছা, আমরা ডট দিলে অনেক অনেক কিছু চিন্তা ভাবনা করে দিতে হবে, কারণ যদি আমরা বলি সবগুলো ডান দিকে ডট হবে, তাহলে এটারও ডান দিকে ডট চলে আসবে। যদি বলি সব দিকে বামে ডট হবে, তাহলে এটারও বামে ডট চলে আসবে। কি করা যায়? প্রথমটা ডানের, লাস্টেরটার বামে। যদি 4-5টা হয়, আচ্ছা যদি একটু দেখি আমরা। আগে একটু গ্যাপ তৈরি করি। মেইন মেনু, ইউএলএলআই, মার্জিন রাইট লেফট দিবেন না। আমি রাইট লেফট দুই দিকেই মার্জিন করতে চাচ্ছি 3 পিক্সেল করে, উপরে নিচে 0, ডানে বামে 3 px করে প্রত্যেকটার। আর একটু বাড়ান। আরো বাড়বে। জায়গা মতো বসছে, কিন্তু একটা প্রবলেম দেখেন, মিলে নাই। না না, উপরে নিচে সমস্যা না, এটার দিকে তাকান, ফন্টের দিকে তাকান। ফন্টটা একটু ছোট হবে, ফন্টটা কি একটু ছোট হবে। তো ফন্ট সাইজটা চেঞ্জ করেন, 15 px করেন। ও, বেড়ে গেছে। ডিজাইনের 13, আচ্ছা ওকে দিই 13। হ্যাঁ, মাঝে মধ্যে ডিজাইনের সাথে মিলে না, দেখবেন ডিজাইনের 70-80 দেওয়া আছে, এরকম হয়। এটাতে বোধহয় এই সমস্যাটা নাই। হ্যাঁ, এবার ঠিক আছে, জাস্ট মাঝখানে কি একটু স্পেসিং তৈরি করতে হবে। এটা স্পেসিং 1 px করে। এবার উপর থেকে একটু নামান। মনে হচ্ছে 12 ভালো। আরো বেশি ছোট হয়ে যায়, সমস্যা। ছোটই থাক, সমস্যা নেই, আমরা এরকমই রাখি, ঠিক আছে? আমরা কি এরকমই রাখি। আবার উপর থেকে একটু নামাই। টোটাল সেকশনটার নাম কি? মেইন মেনু। এটার পজিশনগুলো শেষ হওয়ার পরে এবার একটু বক্স মডেল নিয়ে কাজ করেন। মার্জিন টপ 15 px। ডিসপ্লেটা কি?
সবার আগে দিতে হয়। আর একটু নামবে, একদম অ্যাকুরেটলি জায়গা মতো বসানোর ট্রাই করবে। সমস্যা নেই, ঠিক আছে। লেটার স্পেসিংটা একটু বাড়বে, লেটার স্পেসিংটা সামান্য বাড়বে। মার্জিন মেন মেনুর এলআইতে ডানে বামে হয়েছে, চলবে, ঠিক আছে। এই সামান্য এদিক সেদিক সমস্যা না, কারণ একটু খেয়াল করেন ওদেরটার ইমেজটা একটু বড়, আমাদেরটা একটু ছোট, ঠিক আছে। ওটা একটু জুম করা, যে ডানে বামে, সমস্যা না। আচ্ছা, হেডারটা আপাতত কমপ্লিট করলাম। এবার ছোট করলে কি করব, যখন আমরা চাচ্ছি 768-তে আসবে, এরকম ঠিকই আছে, কিন্তু যদি এগুলোর সংখ্যা একটু বেশি হয়, এই জিনিসগুলোর সংখ্যা যখন একটু বেশি হবে, সমস্যা না। এই জন্য 768-তে ট্রাই করবেন নিচে নিচে নামায় ফেলার জন্য, বুঝতে পারছি। ওকে, তা আমরা বাকিটুকু নেক্সট ক্লাসে করব। বাকিটুকু আপাতত আছে স্ট্যান্ডার্ডগুলো দেখলাম, কোন স্ট্যান্ডার্ডগুলো আমাদের ফলো করতে হবে। আরেকটা বিষয় আপনাদের একটু আগে থেকে বলে রাখি, HTML, CSS, Bootstrap, PHP, HTML এগুলো আপনাদের মেইন টার্গেট না। আপনাদের টার্গেট কি? ওয়ার্ডপ্রেস। কিন্তু এই টার্গেটটা ফুলফিল করার জন্য এগুলো খুব ভালোভাবে শিখতে হবে, কারণ আপনি যদি এটা শিখতে চান, এগুলো না পারলে আবার এটাতে অনেক প্রবলেম ফেস করবে। এই জন্য ট্রাই করুন প্রত্যেকটা জিনিসেই যাতে আপনার কোনো কনফিউশন না থাকে, সব কিছু যাতে আগে থেকে খুব ভালো মতো ক্লিয়ার হয়ে যায়। আরেকটা বিষয়, আমি অনেক কিছুই বলি যেগুলো ভুল হইতে পারে, ঠিক আছে, কিন্তু আমি কাজ করতে করতে ঠিক যেরকম জানি বা যেখানে যেরকম দেখছি, আমি ঠিক ওই ইনফরমেশনগুলোই দিই আপনাদেরকে, ঠিক আছে।